গল্প মিস্টার এন্ড মিসেস টুইন্স 2। লেখনীতে অভ্রাই নিশি। দ্বিতীয় অধ্যায়, পঞ্চম পর্ব। কুহুর রুমের বারান্দায় ফ্লোরে বসে আছে দুবোন। মূলত হাওয়া খেতেই আসা দুজনের। ভ্যাপসা গরমে রুমে টেকা দেয়। এর থেকে এই বারান্দায় প্রাকৃতিক হাওয়া খেতে খেতে দুবোন মিলে খোশগল্প করাই ভালো। জীবন বৃত্তান্ত শুনতে শুনতে সেই রাতটা বারান্দাতেই কাটিয়ে দিল তারা দুজন। সকালে দরজায় টোকা পড়তেই ঘুম ভেঙে গেল কুহুর। চোখ মেলে নিজেকে আর বোনকে বারান্দাতেই আবিষ্কার করল। পঙ্খী ঘুমাচ্ছে বেঘরে। দরজায় করাঘাত ঘন হতেই উঠে দাঁড়াল কুহু। রুমে এসে বারান্দার দরজাটা বন্ধ করে দিল, যাতে কেউ রুমে এলেও পঙ্খীকে দেখতে না পারে। দরজা খুলতেই আয়ুষকে আবিষ্কার করল। আয়ুষ প্রথমেই প্রশ্ন ছুড়ল, কে তুই? কুহু, আমি। আয়ুষ চোখ বোলালো রুমের ভেতরটায়। বিছানাটা তো গোছানো, কিন্তু কুহু দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল, আরেক পিস কই? বোন? তো আর কে? ওই তো বারান্দায় আছে। আয়ুষ ভ্রুকুচকে তাকালো কুহুর দিকে। বারান্দায়? কাল রাতে গরম লাগছিল তাই ওখানে বসেছিলাম। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি ওখানে। আয়ুষ হাঁটা ধরল বারান্দার দিকে, কুহুকে সতর্ক বাণী দিয়ে বলল, ঠান্ডা লাগালে দুজনেরই খবর আছে। বারান্দার দরজা খুলতেই ঘুমন্ত পঙ্খীকে আবিষ্কার করল। স্নিগ্ধ নয়নে কিছুক্ষণ দেখেই গেল তাকে। তবে এগোলো না আর। পেছনে ফিরে কুহুকে বলল, ম্যাডামকে উঠা, আজ তার কাজ আছে অনেক। বাইরে পাঠা দ্রুত। বলতে বলতেই রুম ত্যাগ করল আয়ুষ। তার কথা মতোই কুহু এগিয়ে গেল বোনকে জাগাতে। ডাকতে গিয়েও থেমে গেল সে। পঙ্খীর স্নিগ্ধ মায়াবী মুখখানা দেখে আর ইচ্ছে দিল না ডাকতে। উঠে দাঁড়িয়ে বারান্দার দরজাটা ভিড়িয়ে দিয়ে নিজেই ফ্রেশ হয়ে বেরোল রুম থেকে। শুক্রবার হওয়ার দরুন আজ বাড়ি পরিপূর্ণ। জোভান আর জুম্মিও এসেছে। পিলো, জুম্মি, সুবর্ণ ড্রয়িংয়ে বসল টিভি দেখতে ব্যস্ত। আবির, নিবিড়, জিসান, আহিস, আয়ুষ, আরুষ ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করছে। বিপাশা, দোয়েল এটা ওটা এগিয়ে দিচ্ছে তাদের। চড়ুই গিয়েছে সাবিহা আর আয়েশাকে খাবার দিয়ে আসতে। হৃদয় ব্যস্ত রান্না ঘরের টুকিটাকি কাজে। সিঁড়ি বেয়ে নামতে নামতেই সবার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে কুহু বলল, গুড মর্নিং গাইজ। সবার দৃষ্টি গেল কুহুর দিকে। মেয়েটার চাঞ্চল্যতা হাসি ফোটালো আবির, নিবিড়দের মুখে। গতকাল রাতে যে কি হয়েছিলে মেয়েটার, কেমন যেন চুপচাপ ছিল। গুড মর্নিং মামনি। আয়, জয়েন কর। বাবার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো কুহু। গিয়ে বসল টেবিলে। ততক্ষণে চড়ুইও চলে এলো। খাবার এগিয়ে দিল কুহুকে। কুহুও মনের আনন্দে খেতে লাগল। আয়ুষ তীক্ষ্ণভাবে পরখ করছে কুহুকে। ব্যাপার কি? পঙ্খী তো এত উৎফুল্ল হওয়ার কথা নয়। তার মানে এটা কুহুই। ফাজিল মেয়েটা নিজে কেন এলো পঙ্খীকে না পাঠিয়ে? সবার সাথে কথা বলতে বলতে নিজের খাওয়া প্রায় শেষ করল কুহু। হঠাৎই আয়ুষ তাকে বলে উঠল, এই কুহু, তোর ফোন বাজছে তো, শুনতে পারছিস না? কুহু অবাক হয়ে বলল, কই না তো। কানে ময়লা হয়েছে তোর। গিয়ে দেখ কে ফোন করেছে। গো। শেষ বাইকটা মুখে নিয়ে রুমে দৌড়ালো আবার কুহু। তার যাওয়ার পানেই আনমনে তাকিয়ে রইল চড়ুই। মাতৃহৃদয় কেন যেন তাকে ভিন্ন কিছুর আভাস দিচ্ছে। রুমে এসেই নিজের ফোন হাতে তুলল কুহু। কই, কেউ কল করেনি তো। স্ক্রিনে আয়ুষ ভাইয়া নামে সেভ করা নম্বর থেকে SMS দেখেই সেটি চেক করল কুহু। লিখা ছিল, এই ফাজিল, বলেছি না পঙ্খীর কাজ আছে। তুই কেন বের হলি? ওকে পাঠা দ্রুত। কুহু জিভ কেটে চোখ কুচকাল। এই রে, ধরেই ফেলল আয়ুষ ভাইয়া।
সত্যিই আমি কখনোই বোনের মতো শান্ত হতে পারবো না। পেছনে থেকে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকালো কুহু। পঙ্খিকে দেখেই বলল, ওহ তুই ফ্রেশ হয়ে নিয়েছিস, শিগগির নিচে যা। আমি খেয়ে এসেছি। তুই আবার ভুল করে টেবিলে বসিস না। পরে সময় করে খাবার নিয়ে রুমে চলে আসবি। হুম। আচ্ছা ঠিক আছে। যাই। হ্যাঁ। কিচেনে গিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে সব দেখছে কুহু রূপী পঙ্খী। কাজ করতে হাত নিস্পিস করছে। কিন্তু সমস্যা একটাই, কুহু তো কাজ পারে না। এখন পঙ্খী আগ বাড়িয়ে কাজ করতে গেলে সবাই সন্দেহ করবে। বাজারের ব্যাগ থেকে একে একে সব কিছু খুলছে দোয়েল চড়ুই মিলে। সব কিছুর মাঝে নতুন এক জিনিস দেখে দোয়েল বলল, এ কি বাবাই, শাপলা ফুল কেন আনলি? এটা দিয়ে কি করব? আরুষ সরাসরিই বলল, এটা ভাই নিয়েছে, আমি জানি না। আয়ুষ বলল, রান্না করব এটা আজকে। তোমরা বাকি সব রান্না শেষে দ্রুত বেরিয়ে যাও কিচেন থেকে। আজ আমি শাপলা রান্না করব আর আমাকে হেল্প করবে ভাই আর কুহু। কি কুহু, করবি না? পঙ্খী তাকালো আয়ুষের দিকে। চোখের ইশারায় বলা কথাটুকু বুঝল সে। মাথা নাড়িয়ে সায় জানালো, হ্যাঁ করব। করব তো হেল্প। চড়ুই অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। কি করে সম্ভব? কুহু মামনি কাজ করবে বলছে। ছোটমা তুমি এত ভেবো না তো। কহি তেমন কিছুই করবে না। জাস্ট হেল্প। বেশ কয়েকবার করে বলার পরেই সবাই আয়ুষের কথায় রাজি হল। কথা মতোই সব রান্না শেষে আরুষ মিলে সবাইকে কিচেন রুম থেকে তাড়িয়েও দিল। শাপলা লতার থোকা থেকে একটা ফুল ছিঁড়ে বাড়িয়ে দিল পঙ্খির দিকে। গ্রহণ করুন ম্যাডাম। ভ্রুকুচকে তাকালো পঙ্খী। তা দেখে আয়ুষ বলল, এটা দেওয়ার সাথে সাথে একটা আবদারও আছে ম্যাডাম। এই যে এই শাপলা লতা দেখছেন, আমি কিন্তু মোটেও রান্না করতে পারি না। তাহলে মায়েদের বলেছেন কেন? মিথ্যা বলেছি। কারণ আমি দ্বিতীয়বারের মতো আপনার হাতের রান্না করা এই শাপলার স্বাদ পেতে চাই। আরুষ পাশ থেকে বলল, মশাই আমরাও আছি। একটু কি আমরাও পাব না? আরুষের কথার ধরন দেখে হেসেই ফেলল পঙ্খী। আয়ুষ আরুষের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম রান্না করে খাওয়ালে আমার সাথে সাথে আপনারাও খেতে পারবেন আর কি। না হলে আপনার আর অমৃত খাওয়া হবে না। আরুষ গিয়ে সিঙে হাত ধুতে ধুতে বলল, তাই তো, ভাবির হাতের অমৃত তো আর মিস দেওয়া যায় না। চলুন কাজে লেগে পড়ি। ভ্রু কুচকালো পঙ্খী। ভাবি। ব্যাস, আরুষ কথা ঘুলিয়ে ফেলল। আয়ুষের দিকে তাকাতেই দেখল সে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। বাবারে, আরুষ চোখ ফিরিয়ে নিয়ে বলল, না মানে নতুন বোন, ভাবি বোন, নতুন বোন। হিহিহি, নতুন বোন। তত শুরু করি। আয়ুষও কড়াই পাতিল নাড়াচাড়া করতে করতে বলল, তাই। বেরোতে হবে আবার। আজ তো এক নতুন মুখের সাথে পরিচিত হব। পঙ্খী জিজ্ঞেস করল, মানে? তোমার কোল্ড মায়ের সাথে আজ বোঝাপড়া হবে। আমাদের মেয়েটাকে লক্ষ্য করেছ আবির? চড়ুইয়ের কথায় মোবাইল থেকে মুখ তুলে তাকালো আবির। চড়ুইয়ের চিন্তিত মুখ দেখে নিজেও ভাবল একটু। লক্ষ্য করার কি আছে চড়াই? কুহু মামনি তো। তুমি বুঝতে পারছো না আবির, আমি কি বলতে চাইছি। আবির নড়েচড়ে বসল। চড়ুইও টেনে এনে বসালো নিজের কাছে। ঠিক করে বলো তো চড়াই। কি বলতে চাইছো? মেয়েটা হুট করেই শান্ত হয়ে যায়। আবার চঞ্চল। ওই দিন কোনো কারণ ছাড়াই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আহা চড়াই পাখি, আমাদের মেয়ে বড় হচ্ছে। মুড সুইং তো হতেই পারে, তাই না? এটা মুড সুইংয়ের ব্যাপার না হাবির। অন্য কিছু। তুমি জানো ও মাঝে মাঝেই আমাকে মাম্মাহ না ডেকে মা ডাকে। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি।
আর গতকাল দেখলে না? তোমার আর নিবিড় ভাইয়ের মধ্যেও ঘুলিয়ে ফেলেছিল। আমাদের কুহু তো এমন ভুল কখনোই করে না, তাই না? আবির একটু ভাবল, চিন্তাটা তারও হচ্ছে, কিন্তু এই মুহূর্তে চড়ুইকে কোনো স্ট্রেস দিতে চায় না আবির। তাই গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি শুধু শুধুই ভাবছ চড়াই। এমন কিছুই না। চড়ুই বিরক্ত হল, বারবার করে আবিরকে বোঝানোর চেষ্টা করল। আবির, আমি শুধু শুধু ভাবছি না। আমি আরও অনেক কিছু লক্ষ্য করেছি। ও মাঝে মাঝেই বাবাইদের আপনি করে বলে। আমার কখনো মনে হয় ও কুহু নয়, অন্য কেউ। কি হচ্ছে এসব আবির? আবির চুপ রইল, কিছু বলার মতো খুঁজেই পেল না। চড়ুইও ভাবনায় বিভোর হল। একটু পর নিচ থেকে ডাক আসতেই বেরিয়ে গেল সে। আবির তাকিয়ে রইল চড়ুইয়ের যাওয়ার পানে। চোখ বন্ধ করতেই ১৯ বছর আগের এক তিক্ত সত্য চোখে ভেসে উঠল। ছোট্ট দুটো পুতুলকে একসাথে দেখার অনুভূতি যে কি দারুণ ছিল, তা আবির কখনোই চড়ুইয়ের সামনে প্রকাশ করতে পারেনি। প্রভু মামনি, তোকে কি তোর মা অনুভব করছে? আদেও কি তুই কখনো ফিরবি আমাদের মাঝে? লাঞ্চ সেরেই আয়ুষের সাথে বেরিয়ে পড়ল পঙ্খী। শহরের পরিচিত একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি এসে থামতেই পঙ্খির মাথায় একটা ক্যাপ পরিয়ে দিল আয়ুষ। সার্জিক্যাল মাস্কটা এগিয়ে দিতেই সেটি পরে নিল পঙ্খী। আয়ুষের কথা মতোই পঙ্খী আগে নেমে এগিয়ে গেল রেস্টুরেন্টের ভেতরে। আয়ুষ গাড়ি পার্ক করে একটু পরে প্রবেশ করল। আগে থেকেই বুকিং করে রাখা টেবিলে একজন মধ্যবয়সী মহিলাকে দেখে বাঁকা হাসল আয়ুষ। এগিয়ে গিয়ে বসতে বসতে বলল, ওয়েলকাম। ওয়েলকাম মিসেস সানিয়া শিকদার। নাইস টু মিট ইউ। সানিয়া উঠে দাঁড়ায়, পর্যবেক্ষণ করে নেয় আয়ুষকে। ছোট্টবেলায় শেষ দেখেছিল এই ছেলেকে। এরপর আর দেখা পায়নি তার। সেই ছেলে আজ এত বড় হয়ে এতটা স্ট্রংলি লড়াকু হয়ে উঠেছে, ভাবতেই অবাক লাগে। অবশ্য আবির নিবিড় যা ছিল, তাদের ছেলে তো এমন হবেই স্বাভাবিক। আমার সাথে মিট করার কারণ? সানিয়ার কথায় মৃদু হাসল আয়ুষ। চেয়ারে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বসে সিগারেট ধরালো সে, সেটায় একটা টান মেরে বলল, ঘাটাঘাটি আমার খুব একটা পছন্দ নয় মিসেস সানিয়া। তবুও আজ বাধ্য হয়েই ঘাটতে হবে সেই ১৯ বছর আগের ঘটনা। মনে পড়ে? ভ্রু কুঁচকালো সানিয়া। কোন কথাটা বলতে চাইছো তুমি? হাসল আয়ুষ। এখনো বুঝতে পারছেন না? ওকেও বুঝিয়ে বলছি। গত কিছুদিন আগে আমার সাথে গ্রিনলাইফ হসপিটালের একজন সিনিয়র ডাক্তারের সাথে দেখা হয়। ওপহ, সরি, দেখা করতে বাধ্য করি তাকে। তো কথা হলো যে আবির বিন চৌধুরীর বউ হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই না? সানিয়া চুপ রইল, কিছুই বলল বা। আয়ুষ আবার বলে উঠল, কিন্তু ঠিক পেরে উঠলেন না। তাই তার প্রতিশোধ নিতে তারই একটা সন্তানকে আপনি চুরি করে নিয়েছেন। মিথ্যে কথা। একদম মিথ্যা কথা। আমি ওইদিন হসপিটালে যাইনি। হ্যাঁ, আপনি হসপিটালে যাননি। কিন্তু হসপিটাল থেকে একটা বাচ্চা চুরি হয়ে আপনার কাছেই এসেছিল। সেই চুরি হওয়া বাচ্চাটার এখন ১৯ বছর বয়স। সরাসরি কথায় আসি। চুরি হওয়া ওই ১৯ বছরের বাচ্চাটাকে আমার চাই। লোটাসের ডেরায় পঙ্খিকে দেখেই অবাক হল সানিয়া। অবাক হয়েছে পঙ্খী নিজেও, তবে তা খুব একটা প্রকাশ্যে আনতে চাইছে না। মন খুব দ্রুতই বুঝে গেল এই মহিলা ডাবল গেম খেলছে। আয়ুষদের সাথে ভালো সেজে চৌধুরী বাড়িতে আবার ঢোকার চেষ্টা চালাচ্ছে। আর এইদিকে লোটাস অর্থাৎ তার এক্স হাজব্যান্ডের সাথে মিলে সেই চৌধুরী পরিবারেরই ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। ভাগ্যিস আয়ুষ তখন পঙ্খিকে এই সানিয়ার মুখোমুখি হতে বারণ করেছে। না হলে আজ ধরাই খেয়ে যেত। তুমি এখানে? সানিয়ার কথায় ভাবনা ছুটল পঙ্খির। একটু কাদো কাদো ভাব নিয়ে বলল, মা। শব্দটা শুনেই ভ্রু কুঁচকে এলো লোটাসের। সানিয়ার দিকে তাকিয়ে বলল,
ও ও ও, তার মানে এই পঙ্খী তোমার বর্তমান সংসারের সন্তান। সানিয়া তাকালো লোটাসের দিকে, তারপর আবার পঙ্খির দিকে তাকিয়ে বলল, বাইরে যাও তুমি। পঙ্খী তাকালো লোটাসের দিকে। সানিয়ার কথা শুনে লোটাসও পঙ্খিকে ইশারা করল বাইরে যেতে। পঙ্খী বসের কথা মানতে বাধ্য। চোরা চোখে পেছনে তাকিয়ে দেখল পুরনো কিছু বস্তা। দ্রুত কায়দা করে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোন বের করে প্রথমেই মিউট করল। তারপর ফ্লাইট মোড চালু করে রেকর্ডার চালু করে বস্তাগুলোর চিপায় ফোনটা রেখে বেরিয়ে গেল স্বাভাবিকভাবেই। তুমি ওকে কোথায় পেলে লোটাস? সানিয়ার কথায় ভ্রু কুঁচকাল লোটাস। পেছনে চেয়ারে বসতে বসতে বলল, সুপারি নিয়ে কাজ করে শুনলাম। পরে এটাও জানলাম সবসময় ভালোর পক্ষেই থাকে। ওই টুইন্স ব্রাদার্সদের হাত থেকে আমার ইঞ্জিনিয়ারদের উদ্ধার করার জন্য ওকে কাজে লাগাই। ওদের সময় মতো বাঁচাতে পারলেও নিজেই আটকা পড়ে ওই টুইন্স ব্রাদার্সের কাছে। কিছুদিন পরে নিজেও পালিয়ে আসে। তারপর থেকেই আমাদের দলে আছে। লোটাসের কথায় চমকে উঠল সানিয়া। হোয়াট? আয়ুষ ওকে দেখেছে? হ্যাঁ দেখেছে। এতে এত অবাক হওয়ার কি আছে? পাতি গুন্ডাই তো ওই মেয়ে। চিন্তিত হল সানিয়া। ভাবনায় বিভোর হয়ে বলল, পঙ্খিকে দেখেছে অথচ কোনো রিয়াকশন নেই আয়ুষের। এটা তো হওয়ার কথা নয়। কিছু তো ঘাপলা আছে। কি বলতে চাইছো তুমি? ওই টুইন্স ব্রাদার্সদের কিসের রিয়েকশন থাকবে? তোমার মেয়ে বলে। কিন্তু ওরা তো তোমার মেয়েকে চেনার কথা নয়। আর তোমার মেয়ের তো রানীর মতো থাকার কথা। ওর এই হাল কেন? হালকা চেঁচিয়ে উঠল সানিয়া। ওই পঙ্খী আমার মেয়ে নয়। আরে ও কেন আমার মেয়ে হতে যাবে? ও আবিরের মেয়ে। আবিরের মেয়ে? মানেটা কি? ওদের মেয়ে তো ওদের কাছেই আছে, খবর পেলাম। হ্যাঁ হ্যাঁ, ও আবির বিন চৌধুরী আর চড়ুই বিনতে চৌধুরীর আরেক মেয়ে। আর ওরাও টুইন্স। একই রকম দেখতে, একই চেহারার। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল লোটাস। হোয়াট? এটা কি করে সম্ভব? সম্ভব, সবটাই সম্ভব হয়েছে। ১৯ বছর আগের ঘটনা এটা। শৌলেসের জন্মের প্রায় ৫ বছর পর। তোমার আর আমার ডিভোর্স হয়েছিল তখন। তুমি জানতে আমি ওই আবির বিন চৌধুরীর সুখ সহ্য করতে পারতাম না। তাই প্রতিনিয়ত লুকিয়ে ওদের খবর রাখতাম আমি। আমার ভাইয়েদের জেলে পচে মরার জন্য দায়ী ওরা। যখনই জানতে পারলাম আবিরের স্ত্রী প্রেগন্যান্ট, তখন থেকেই আমার এই প্ল্যান শুরু হয়। পরিকল্পনা মতো ডেলিভারির দিন হসপিটালে আমার লোকও পৌঁছে যায়। জন্মের কিছুক্ষণ পরই আবিরের মেয়েকে চুরি করে নিয়ে আসা হয়। তখনই আমি জানতে পারি ওর টুইন্স মেয়ে হয়েছে। কিন্তু প্রপার প্ল্যানের অভাবে আমি শুধু একটা মেয়েকেই চুরি করতে পারি। আরেকজন রয়ে যায় তাদের কাছেই। পরে কয়েকবার চেষ্টা করেছিলাম ওই মেয়েকেও গায়েব করার, কিন্তু পারিনি। এমনকি এই আরুষকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছিলাম কয়েকবার। কিন্তু এই দুই ভাই ছোট থেকেই ধীবুদ্ধি সম্পন্ন ছিল, কোনো মতেই ফেঁসে যায়নি। উল্টো বাবাদের বলে বাইরে নিজেদের সিকিউরিটি আরও বাড়িয়ে নিয়েছে। শেষবার চেষ্টার পরে জানতে পারি ওদের সেফটির জন্য ফরেইন পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে অনেক চেষ্টা করেও এটা জানতে পারিনি ওরা কোন দেশে আছে। তাই আমার চেষ্টা ওখানেই থামাতে হয়। আর এই পঙ্খিকে একটা বস্তিতে সংগঠনে রেখে দিই পরে কাজে আসবে বলে। বছর বছর গিয়ে নিজ চোখে দেখেও আসতাম। কিন্তু গত ২ বছর আগে ওই সংগঠনে র্যাব হামলা চালায়, যেহেতু ওটা অবৈধ ছিল। যাকে পেরেছে তুলে নিয়ে গেছে। অনেকেই পালিয়ে এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে গেছে, পঙ্খিও তাদের সাথেই হারিয়ে যায়। আর তখন থেকে আমিও হারিয়ে ফেলি ওকে। আর খুঁজে পাইনি। এতদিন পর আজ আবার ওর দেখা পেলাম। তাও তোমার কাছেই। ছোটবেলা থেকে ওর কাছে আমিই ওর মা।
ওর জন্মবৃত্তান্ত জানে নাও। সবটা শুনে ভাবনায় বিভোর হল লোটাস। এত কিছু হয়ে গেল, সবটা মিলিয়ে নিতে বেশ সময় লাগল তার। কপালে আঙুল ঠেকাতে ঠেকাতে চিন্তিত হয়ে বলল, টুইন্স ব্রাদার্স ফরেইন থেকে ফিরেছে জাস্ট কয়েক মাস আগেই। এসেই নিশ্চয়ই বাড়িতে উঠেছে আর আবির বিন চৌধুরীর আরেক মেয়েকেও চেনে। তাহলে পঙ্খিকে দেখার পর চিনতে পারল না, এটা কি করে হতে পারে? আয়ুষ খুবই ডেঞ্জারাস। ওদের হাত থেকে পঙ্খি এত সহজেই নিস্তার পেয়ে গেল কি করে? পঙ্খি কোনোভাবে আয়ুষের সাথে মিলে গেম খেলছে না তো? কথাটাকে অগ্রাহ্য করল লোটাস। তাচ্ছিল্য করে বলল, আরে না, ও মেয়ের মাথায় এত বুদ্ধি নেই। নেহাতি বোকা শোকা একটা মেয়ে, দেখেই বোঝা যায়। আর ওরকম কিছু হলে তো শামিন জানাতই, ওকে অন্ধের মতো বিশ্বাস করত ওই টুইন্স ব্রাদার্স। এই শামিন কে আবার? আমারই লোক ছিল। ছিল মানে এখন কোথায়? কণ্ঠ নিচু হল লোটাসের। বলল, 1 সপ্তাহ আগে মারা গিয়েছে। ওই টুইন্স ব্রাদার্স বীভৎসভাবে মেরে দিয়েছে ওকে। সানিয়া দিশা হারালো। মাথা চেপে ধরে এদিক থেকে ওদিক পায়চারি করতে করতে বলল, ও মাই গড লোটাস, তুমি বুঝতে পারছো না, ওই আরুষ তোমাকে নিশ্চয়ই বোকা বানাচ্ছে। আরে যদি ওরা শামিনকে অন্ধের মতো বিশ্বাসী করত, তাহলে ওকে মারবে কেন? লোটাস বুঝতে পারল সে কতটা গাধামি করে ফেলেছে। ভাবতে লাগলো কি করা যায়। পঙ্খিকে ডাকো। সানিয়ার কথায় পঙ্খিকে ডেকে আনলো একজন লোক গিয়ে। ভেতরে ঢুকেই পঙ্খি আশপাশে চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করে নিল। আবারও গিয়ে দাঁড়ালো ওই বস্তাগুলোর সামনে। আস্তে করে ফোনটাও পকেটে পুরে নিল। সানিয়া থেমে বলল, তুমি কতদিন বন্দী ছিলে আয়ুষের কাছে? ভয় পাচ্ছে পঙ্খি। সে বুঝে গেছে এখন যা বলবে সবটাই ভেবেচিন্তে গুছিয়ে বলতে হবে। আস্তে করে বলল, প্রায় 1 মাসের মতো। ওরা তোমাকে কিচ্ছু করেনি? পঙ্খি চিন্তা করল কি বলা যায়। কিছু বলতে। মারেনি। পঙ্খি উপর নিচ মাথা নাড়িয়ে বলল, মেরেছে। তোমাকে দেখে কোনো প্রকার রিয়েক্ট করেনি? না। এটা কি করে সম্ভব? ওরা তোমাকে চিনতে পারল না? আমি তো ছেলে সেজে গিয়েছিলাম ওখানে। পড়ে ধরা পড়েছিলাম। ওই শামিনকে দিয়ে কিসের একটা টেস্ট করিয়েছিল, তারপর মিলেনি এইটা। সামিয়া মনোযোগ দিয়ে শুনল সবটা। বুঝতেও পারল কিসের টেস্ট করিয়েছে। সানিয়া আগেই ধারণা করেছিল এমন কিছু। মিলেনি। এটা কি করে হলো? লোটাস বলল, ওটা মনে হয় শামিনের কাজ। কিন্তু ও আমাকে এসব বিষয়ে কিছুই বলেনি। সানিয়া ভাবল কিছুক্ষণ। একটু পর বলল, ঠিক আছে, তুমি যাও এখন। দরকার পড়লে ডেকে নেব তোমায়। পঙ্খি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে পঙ্খি। আয়ুষের দিকে করুণভাবে তাকিয়ে বলল, প্লিজ, আমি পারবো না তো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আয়ুষ। পঙ্খি বরাবর সামনে থাকা চাত্তিটা ঢেলে আরও দূরত্ব বাড়িয়ে নিল। এসে দাঁড়ালো পঙ্খির পাশে। দৃষ্টি ওই চাত্তিটায় রেখে বলল, টেক ইউর টার্গেট। পঙ্খি করুণ চোখে তাকালো আয়ুষের দিকে। কিছু বলতে নিবে তার আগেই আয়ুষ কর্কশ কণ্ঠে বলল, টেক ইউর টার্গেট পঙ্খি। কেঁপে উঠল পঙ্খি। ভয় ভয় পিস্তল যুক্ত হাতটা উপরে তুলল। ট্রিগার অন করো। কথা মতোই ট্রিগার অন করল পঙ্খি। স্যুট। পঙ্খির ধ্যান নেই। আয়ুষের চিৎকারেই ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে গেল। চাত্তি ছাড়িয়ে গুলি কোথায় লেগেছে জানা নেই তার। চোখ খিচে বন্ধ করে জোরে জোরে দম ছাড়ছে পঙ্খি। পিস্তল ছুটে নিচে পড়ে গিয়েছে। সারাটা শরীর কাঁপছে তার।
আয়ুষ শান্ত, একটা হাফ ছেড়ে নিচ থেকে পিস্তলটা তুলে নিয়ে পঙ্খির পেছনে এসে দাঁড়াল। তুমি ব্রেভ গার্ল পঙ্খি। এই সামান্য কাজে এত কাঁপাকাঁপি তোমাকে মানায় না। চোখ খুলে ফেলল পঙ্খি। ঘাড় ঘুরিয়ে পেছনে থাকা আয়ুষকে দেখতে নিলেই পঙ্খির মাথা আবার সামনের দিকে ঘুরিয়ে দিল আয়ুষ। তার ডান হাতে পিস্তলটা দিয়ে নিজেও হাত রাখে তাতে। তোমাকে তোমার মতো করে নিজের ভিত আরও স্ট্রং করতে হবে। তুমি যা পারো তার থেকে আরও বেশি শিখতে হবে পঙ্খি। প্রত্যেক সময় উপরওয়ালা কোনো আগন্তুককে পাঠাবে না তোমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। তাই তোমাকে এই জিনিসটাও ব্যবহার জানতে হবে। তোমার পরিবারকে বাঁচানোর জন্য, অন্তত তোমার নিজেকে রক্ষা করার জন্য। প্লিজ পঙ্খি, ট্রাই ইট। আম অলওয়েজ উইথ ইউ। আমি জানি তুমি পারবে। পঙ্খির মনে হলো কেউ যেন কানে মন্ত্র ঢালছে তার, যেই মন্ত্রগুলো হৃদয় ছোঁয়া। ভেতর থেকে এক অন্যরকম সত্তা জেগে উঠল পঙ্খির, সে যেন জোর দিয়ে বলল তোকে পারতেই পঙ্খি, অবশ্যই পারবি তুই। হাত উঠিয়ে পঙ্খির হাত ধরেই ট্রিগারে চাপ দিল আয়ুষ। পঙ্খি আবারও কেঁপে উঠল। নড়ে পেছাতে নিলেই আয়ুষ বাম হাত দিয়ে খপ করে পঙ্খির কোমর চেপে ধরল। ডোন্ট মুভ পঙ্খি। কিচ্ছু হয়নি। ইজি ইজি। থেমে গেল পঙ্খি। আবারও গুলি ছুড়ল আয়ুষ। গুলিটা গিয়ে লাগল চাত্তির একদম মাঝখানটায়। আয়ুষ আস্তে করল হাত ছাড়িয়ে নিল পিস্তল থেকে। নাও ইউ টার্ন পঙ্খি। ট্রাই। পঙ্খির নড়চড় হল না। আয়ুষ আরেকটু চেপে ধরল পঙ্খির কোমর। শ্যুট করো পঙ্খি। গুলি ছুড়ল পঙ্খি। গুলিটা লক্ষ্য বারবার না লাগলেও চাত্তির বাইরেও যায়নি। প্রায় ঘণ্টাখানেকের মতো পঙ্খিকে শিখিয়েই গেল আয়ুষ। এরপর ছেড়ে বলল, আজকের জন্য এতটুকুই। কাল আবার প্র্যাকটিস চলবে। পিস্তলটা ড্রয়ারে রাখতে রাখতে বলল, যাও, রুমে গিয়ে কুহু সহ রেডি হয়ে নাও। বের হব আমরা। পঙ্খি শুনল, দরজার দিকে তাকাতেই এক অদ্ভুত প্রশ্ন মাথায় এলো। আয়ুষকে জিজ্ঞেস করল, আচ্ছা, এতগুলো গুলি চলল, বাড়ির কেউ শুনল না? সাউন্ড প্রুফ রুম। শব্দ বাইরে যায় না। পঙ্খি চোখ বুলিয়ে নিল একবার রুমটায়। পরে আস্তে আস্তে এগিয়ে গেল দরজার কাছে। ছিটকিনি খুলেই থামল আবার। পেছনে ফিরে দেখল আয়ুষ কাবার্ড থেকে শার্ট বের করছে। শুনুন। থামল আয়ুষ পঙ্খির দিকল তাকিয়ে বলল, বল। স্মোকিংটা ছেড়ে দিন। আপনার মুখের স্মেল নষ্ট হয়ে যায় এতে। ঠোঁট বাঁকিয়ে হাসল আয়ুষ। টেস্ট করার পরেই বুঝলে। আবারও টেস্ট করতে চাও আমার মুখের রিয়েল স্মেল? আয়ুষের কথাটা বুঝতে দেরি হল না পঙ্খির। অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে ফিরল যাওয়ার উদ্দেশ্যে। শোন। থামল পঙ্খি। ফিরে তাকালে আয়ুষের দিকে। বলুন। আমাদের আপনি করে বলা বন্ধ করুন ম্যাডাম। কুহু আমাদের তুমি করেই বলে। আপনার অল্প ভুলই বিপদ হতে পারে। সবাই এখন জানলে কি ক্ষতি হয়? বাড়ির কোনো সার্ভেন্ট যে আমাদের বিরুদ্ধে নেই তার কোনো গ্যারান্টি আছে ম্যাডাম? পঙ্খি ভেবে দেখল বিষয়টি আসলেই তো, যদি আড়ালে কেউ তাদের পরিবারের ভেতরকার খবর ছড়ায়। আর কিচ্ছু বলল না পঙ্খি। চুপচাপ সতর্ক হয়ে চলে গেল কুহুর রুমে। মা, আরুষ ভাইয়ারা বলছিল সন্ধ্যার পরে ঘুরতে যাবে কোথায়? আমি যাব। একটু আগেই চড়ুইয়ের রুমে এসে আবদারটা ছুড়ল কুহু রূপী পঙ্খি। চড়ুই চুপচাপ পর্যবেক্ষণ করল মেয়েকে। একটু পর বলল, যাস, ওদের সাথে সাথেই থাকবি। একদম আলাদা হবি না। পঙ্খি একটু ঠোঁট এলিয়ে হাসল। মাথা নাড়িয়ে চলে যেতে নিলেই পেছনে থেকে চড়ুই বলে উঠল, আমার কুহু মামনি তো এমনি এমনি চলে যাওয়ার কথা না। একটা তো হাঁক দিতই। থেমে গেল পঙ্খি। মাথায় আসলো হয়তো কুহু এমনটা করত। হাসল পঙ্খি, এগিয়ে গিয়ে জাপটে ধরল চড়ুইয়ের গলা।
চড়ুইও অতি যত্নে মেয়েকে বুকে আগলে নিল। পঙ্খির আবেগপ্রবণ মন ভীষণ আবেশিত হচ্ছে। কান্না পাচ্ছে খুব। মায়ের আদর পাচ্ছে সে। মায়ের আদর বুঝি এতটাও মোহময় হয়? বড্ড অভিমান হচ্ছে আজ নিয়তির উপর। সে কেন পঙ্খির প্রতি এতটা নিষ্ঠুর হল? কেন জীবন থেকে এতগুলো বছর মা-বাবা বিহীন করে দিল তার? কেন? কিছুক্ষণ ওভাবেই কাটল। হঠাৎ চড়ুই কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল, কে তুই? তুই তো আমার কুহু মামনি না। বল, কে তুই? রাতের রাস্তায় গাড়িটি শো শো আওয়াজ তুলে ছুটছে। পেছনের দুই সিটে কুহু আর পঙ্খী। সামনে আয়ুষ ড্রাইভ করছে আর পাশে আরুষ। উদ্দেশ্য মেবিটেল নাইট ক্লাব। কুহু আর পঙ্খী দুজনের পরনেই একই রকম ড্রেস, আজ দুজনই পঙ্খী সেজেছে। শার্ট, জিন্স, গলায় ঝুলানো স্কার্ফ, চুলগুলো দুজনেরই একপাশে সিথি করে ছেড়ে দেওয়া। কুহু খুবই এক্সাইটেড। এই প্রথম আয়ুষ তাকেও কোনো মিশনে নিয়ে যাচ্ছে। নীরবতা ছাড়িয়ে আয়ুষ বলে উঠল, পঙ্খীকে আর বেশি দিন লুকিয়ে রাখা যাবে না ভাই। আজ ছোটমা প্রায় ধরেই ফেলেছিল, ভাগ্যিস পিলো গিয়ে তখনই টেনে নিয়ে এসেছিল পঙ্খীকে। আরুষও বলল, আমিও লক্ষ্য করেছি ছোটমাকে। আজকের প্ল্যানটা সাকসেসফুল হলে কালই সবটা সবার সামনে আসবে। পেছনে ফিরে কুহু আর পঙ্খীকে একবার দেখে নিল আরুষ। একটুও ভিন্নতা নেই দুজনার মধ্যে। তবুও আরুষ চিনল কুহুকে। এমনি এমনি নয়, কুহু চটপটে আর পঙ্খী গম্ভীর ভাব নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আরুষের মন সায় দিচ্ছে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজেদের কাজের জন্য তার কহিকেও জোড়াতে হচ্ছে আজ। যদি মেয়েটার কোনো বিপদ হয়, তাহলে ছোটমাকে কি উত্তর দেবে সে? সবচেয়ে বড় কথা, কহিকে ছাড়া সে নিজেই বা কী করে থাকবে? ক্লাবের সামনে গাড়ি এসে থামতেই চারজনই নেমে দাঁড়াল। আয়ুষ কল লাগালো দীপককে। কথা বলে কল কেটে বলল, শৌলেশ ভেতরেই আছে। সবাই রেডি তো? মাথা নাড়িয়ে সায় জানালো সবাই। আয়ুষ হাত বাড়িয়ে দিল পঙ্খীর দিকে। লেটস গো পঙ্খী। এরপর আরুষের দিকে তাকিয়ে বলল, সময় মতো আসিস তোরা। পঙ্খীকে নিয়ে ভেতরে প্রবেশ করল আয়ুষ। আরুষ তাকায় কুহুর পানে, ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখে কুহুর গালে। নরম কণ্ঠে বললে, ভয় পাচ্ছিস কহি? কুহু ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আরুষের পানে। আরুষের এই সামান্য স্পর্শ যে কুহুর দেহে শিহরণ বইয়ে দিচ্ছে, তা কি অনুভব করছে আরুষ? কাতরতায় ঘেরা চোখগুলো দৃষ্টি এড়ায়নি কুহুর। সে দেখছে আরুষকে, লোকটি কেমন ভয় পাচ্ছে তাকে নিয়ে। আচ্ছা, এই ভয়ের উৎস কি? কুহু যা ভাবছে তাই। ভালোবাসা। আরুষও কি কুহুর মতোই ভালোবাসায় আটকা পড়ছে? নাকি অন্য কিছু? যাই হোক, কুহু আর গভীরে ভাবতে গেল না। এই লোকটাকে নিয়ে ভাবতে গেলেই কুহুর দুঃখরা তাকে বিপদ সংকেত জানায়, এই যে, সাবধান কুহু, তোর আরুষ ভাইয়া অন্য এক নারীতে আসক্ত, তার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, সেই গার্লফ্রেন্ডের সাথে আরুষের ব্রেকআপ হবে কখনো? হলেই তো কুহু নিজের ভালোবাসা জানান দেবে আরুষকে। না হলে কি করে? কুহুর দুষ্টু মস্তিষ্ক আর যাই করুন, অন্যের ভালোবাসা ছিনিয়ে নেবে না। কি রে, কি ভাবছিস তুই? ভয় পাচ্ছিস? ধ্যান ফিরলে কুহুর। ঠোঁট প্রসারিত করে হেসে মাথা নাচিয়ে বলল, প্রচুর এক্সাইটেড। একটুও ভয় হচ্ছে না। আমার তো আরো খুশি লাগছে, আমিও বোনের মতো করতে পারবো। যদি বিপদ হয় তোর? কুহু ভাবল না, সাথে সাথেই বলল, তুমি তো আছোই। বাঁচাবে না আমায়? আরুষ শীতল চোখে তাকিয়ে রইল কুহুর দিকে। মেয়েটার প্রতিটা কথাই আরুষের মন কেড়ে নেয়। তা হোক সামান্য কিছু। আরুষ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, বাঁচাবো, নিজের জীবন দিয়ে হলেও বাঁচাবো।
তবে তুই শুধু আজ নিজের সম্মানটুকুর প্রতি খেয়াল রাখবি। ওটা হারালে আমিও তোকে হারিয়ে ফেলব। মনে রাখিস। কুহু হাসি থামায়। আস্তে করে বলে উঠে, আমি সম্মান খোয়ালে তোমার কি আরুষ ভাইয়া? আরুষ লক্ষ্য করল কুহুর দৃষ্টি। প্রবল আকাঙ্ক্ষা সে দৃষ্টি জুড়ে। কাঙ্ক্ষিত কিছু বাক্য শোনার আকাঙ্ক্ষা। কুহু ভীষণভাবে চাইছে তার আরুষ ভাইটা বলে উঠুক, ভালোবাসি যে তোকে, তাই। কিন্তু আরুষ কুহুর আকাঙ্ক্ষা খানা যেন বুঝেও বুঝল না। বলল না কুহুর মন মতো কথাগুলো। উল্টে বলল, তুই সম্মানহীনা হলে আমারই সব। আমার গার্লফ্রেন্ড আর আমার থাকবে না। বলবে যে বাড়ির মেয়ে সম্মানহীনা সেই বাড়ির ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। তখন আমার কি হবে বলতো? আমি তো ওকে ভীষণ ভালোবাসি। কুহুর হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। চোখ গড়িয়ে পানিরা আসতে চাইছে ভীষণ, তবুও সেথায় বাধা পড়ল কুহুর। বরং মুখে বিরস হাসি দিয়ে বলল, তোমার গার্লফ্রেন্ডের নাম কি আরুষ ভাইয়া? আমার দেওয়া নাম কোহিনূর। সুন্দর না? উত্তর দিল না কুহু। উল্টো বলল, এবার চলো ভেতরে, না হলে লেট হবে। বার সেকশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ড্রিঙ্কস গিলছে শৌলেস। দৃষ্টি সামনে ডান্স ফ্লোরে নাচতে থাকা এক মোহনীয় মাখন খণ্ডের ন্যায় রমণীর দিকে, যে নিজের অঙ্গ বিভিন্নভাবে প্রদর্শনীর মাধ্যমে ডান্স বসন্তী গানটায় নাচছে। শৌলেস নজর উঁচু নিচু করে দেখেই যাচ্ছে তাকে। ভাবেনি এই মেয়ে এসবও জানে। মনে চলছে অন্য চিন্তা। নাইট ক্লাবে পৌঁছে গেছে, আজ তো একে আর ছাড় দেওয়া যায় না। আগের বার কোনো প্রকার গলায় হামলা চালিয়ে পালিয়ে গেছে। এবার আর পালানোর সুযোগ দেওয়া যাবে না। ডান্স ফ্লোরে না চলেও পঙ্খির দৃষ্টি অনবরত পর্যবেক্ষণ করছে শৌলেসকে। ভাবভঙ্গি বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না তার। বাঁকা হেসে পঙ্খি এগিয়ে গেল শৌলেসের কাছে। শৌলেসও হাসল, এই বুঝি পঙ্খি তার কাছে ধরা দিতে আসছে, কিন্তু এ কি? পঙ্খি তাকে পাশ কাটিয়ে অন্য একটা ছেলেকে সিডিউজ করার চেষ্টা চালাচ্ছে। শৌলেস আরেকটু অবাক হয় ছেলেটির মুখ দেখে, একই। এ তো টুইন্স ব্রাদার্সের একজন। শৌলেসের থেকে কিছু দূরত্ব নিয়ে বার সেকশনে বসে একটা ড্রিঙ্কের গ্লাসে চুমুক দিচ্ছে আয়ুষ। পঙ্খি এগিয়ে গিয়ে তার দিকল ঝুঁকল। ডান হাতের তর্জনী আঙ্গুল আয়ুষের কপাল থেকে আস্তে আস্তে নামিয়ে ইশারায় তাকে কাছে ডাকছে। আয়ুষও বাঁকা হেসে গ্লাসের বাকিটুকু ড্রিঙ্কস এক চুমুকে শেষ করে পঙ্খির হাত ধরে উঠে দাঁড়াল, চলল ডান্স ফ্লোরের দিকে। চিয়ার্স বলেই শৌলেসের হাতে থাকা ড্রিঙ্কের গ্লাসে কেউ গ্লাস ঠেকাল। হঠাৎ এমন মেয়েলি কণ্ঠ পেয়ে পঙ্খি আর আয়ুষের দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাল সে। নিজের সামনে পঙ্খিকে ড্রিঙ্কসের গ্লাস হাতে দাঁড়িয়ে হাসতে দেখে চোখ যেন কপালে উঠে গেল তার। একটু আগেই তো পঙ্খি ডান্স ফ্লোরে ছিল আয়ুষের সাথে, তাহলে এটা? দ্রুত গতিতে ডান্স ফ্লোরের দিকে তাকাল শৌলেস। কই, সেখানে তো নেই পঙ্খি, এমনকি আয়ুষও নেই। সামনে থাকা পঙ্খি শৌলেসের থুতনি চেপে মুখটা নিজের দিকে ঘোরাল। হেই, ওই দিকে কি হুম? আম হিয়ার। পঙ্খির আবেদনময়ী রূপ দেখে কুটিল হাসল শৌলেস। গ্লাসে এক চুমুক দিয়ে বলল, মনে হচ্ছে নেশাটা একটু বেশিই ধরেছে আজ। দুটো পঙ্খি দেখছি। তা হোয়াটস আসব? তুমি এখানে আসা হয় বুঝি? হাসল পঙ্খি, ঠোঁট বাঁকিয়ে চোখ ঘুরিয়ে মুখটা একটু এগিয়ে নিল শৌলেসের কাছে। আস্তে করে বলল, শুধু এখানেই নয়, সেকেন্ড ফ্লোরের সাজানো রুমগুলোতেও। ইঙ্গিত বুঝে হাসল শৌলেস। সেই তো পথে এলে পঙ্খি। শুধু শুধুই ওইদিন আমায় নাকানি চুবানি খাইয়েছ। পঙ্খি শুধু হাসল, কিছুই বলল না। যাক, শৌলেস যে তাকে চিনতে পারেনি এই ঢের। শৌলেস ওয়েটারকে বলে এক বোতল মদ্যপানি নিল। সেটা থেকে এক গ্লাসে ঢেলে এগিয়ে দিল পঙ্খির দিকে।
নাও পঙ্খী, আগে এটা হয়ে যাক। এই সেরেছে। এবার কি হবে? শৌলেস আবারও তারা দিল খাওয়ার জন্য। চোখ ঘুরিয়ে এদিক ওদিক কাউকে খুঁজতে লাগল পঙ্খী, পেয়েও গেল কাঙ্ক্ষিত দৃষ্টি জোড়া। আরুষ দূর থেকে সবটাই পর্যবেক্ষণ করছে। দৃষ্টি মিলতেই আরুষ করা দৃষ্টিতে তাকিয়ে দুপাশে মাথা নাড়ল। সতর্ক বাণী পেয়ে যেন পঙ্খীর আরও ভয় বাড়ল। তবে শেষ রক্ষা হল না। শৌলেসের জোড়াজুড়িতে একের পর এক পাল্লা দিয়ে গিলেই যাচ্ছে পঙ্খী। সমান তালে শৌলেসও। মাথা ঝিম মারছে দুজনেরই। মাতাল শৌলেসকে আবার পেছনে থেকে টান দিল আরেক পঙ্খী। ফিরতেই এখন আর সন্দেহ নয়, বরং মাস্তি হিসেবেই নিল মাতাল শৌলেস। ও মাই গড, দুটো পঙ্খী! আজ তো আমার কপালই খুলে গেল। টলতে থাকা শৌলেসকে টেনেটুনে কোনো রকম আড়ালে নিয়ে আসতেই আয়ুষ ধরে ফেলল তাকে। বেশ সাবধানে আগে থেকে বুক করে রাখা রুমে এনে বিছানায় ছুঁড়ে ফেলল তাকে। কার্য সম্পন্ন হতেই হাঁপাতে লাগল পঙ্খী। কোমরে হাত ঠেকিয়ে বলল, উফ, কি ভারী এই শৌলেস! ভাগ্য ভালো বিয়ে হওয়ার আগেই টপকে যাবে, না হলে এর বউয়ের কপালে দুঃখ ছিল। বলতে বলতেই তাকালো আয়ুষের দিকে, তাদের শারীরিক গঠন দেখে বলল, কাকে বলছি, আপনাদেরও তো একই অবস্থা। খুব খারাপ লাগছে আপনাদের ভবিষ্যৎ বউদের জন্য। আরুষ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল পঙ্খীর দিকে। আয়ুষ ঠোঁট বাঁকিয়ে হেসে বিড়বিড় করে বলল, নিজের কষ্টে কষ্টিত হচ্ছে। তারপরই ফোন হাতে নিয়ে বলল, দীপককে বলে দিই এই শৌলেসের একটা ব্যবস্থা করতে। আরুষও মাথা নাড়িয়ে সায় জানাল। পরে কিছু একটা মাথায় আসতেই রুমের এদিক ওদিক চোখ বুলিয়ে বলল, এই কহি কোথায় গেল আবার? এই মেয়ের কপালে আজ দুঃখ আছে। মানা করেছিলাম ওসব ছাইপাশ না গিলতে, সেই ওই শৌলেসের সাথে তালে তাল মিলিয়ে গিলেই গেল। পঙ্খীও চিন্তিত হল। আসলেই বোন আবার কোথায় গেল? হয়তো বার সেকশনে আছে, এখনো আমি গিয়ে দেখছি। বলেই পঙ্খী এগোতে গেলেই আরুষ বাধা দিল। পঙ্খী, তুই এখানেই থাক। এদিকটা সামলা ভাইয়ের সাথে। আমি দেখছি ও কোথায়। বেরিয়ে পড়ল আরুষ। একটু পরই পঙ্খীর মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তা দেখেই আয়ুষ তাড়াতাড়ি এসে তাকে আগলে ধরল। এই কি হলো তোর? পঙ্খী সামলে নিল নিজেকে, বলল, আমি ঠিক আছি। মাথাটা চক্কর দিচ্ছে কেমন। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই বলে উঠল, এই বোন ড্রিঙ্কস করেছিল একটু আগে। ও ঠিক আছে তো? কথাটা শুনেই চোখ বড় বড় হয়ে গেল আয়ুষের। মাথায় হাত দিয়ে বলল, এই সেরেছে। নিচতলায় এসে বার সেকশনে খুঁজেও পেল না কুহুকে। চিন্তিত হয়ে বাইরে খুঁজতে যাবে, তখনই ডান্স ফ্লোর থেকে হো হো করে আওয়াজ ভেসে এলো কানে। ভ্রুকুচকে সেই দিকে ফিরে তাকালো আরুষ। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কুহু ডান্স ফ্লোরে সবার মধ্যমণি হয়ে নাচছে এলোমেলো ভাবে। বিট বক্সের তালের সাথে সাথে রঙ্গ মাতাল কুহুও যেন মঞ্চ কাঁপাচ্ছে। সাথে তো আরও অনেকজনই আছে। নিজের ডান হাত কোমরে রেখে বা হাত দিয়ে চুল পেছনে ঠেলে ধরল আরুষ। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল বার কয়েক। এই মেয়ে একটু যদি বুদ্ধি খাটাত। না, রাগলে চলবে না। একটু পর তো এই আরুষ বান্দাকেই ওকে সামলাতে হবে। কি করবে এখন? টেনে নিয়ে আসবে কুহুকে? না, ব্যাপারটায় সিন ক্রিয়েট হতে পারে, অনেকেই ভাববে মাতাল সুন্দরী পেয়ে আরুষ ছিহ ছিহ ছিহ। তখন নিশ্চিত একটু হলেও কথা ছড়াবে, যেটা এই মুহূর্তে করা ঠিক হবে না। সিন ক্রিয়েট হলেই শৌলেসের লোকদের নজরে পড়ে যাবে আরুষরা, সাথে কুহু পঙ্খীরও বিপদ বাড়বে। এর থেকে ভালো কুহু নিজেই ফিরে আসার অপেক্ষা করা যাক। ডান্স ফ্লোরে গিয়ে টানাটানি করলে ও মেয়ে আবার বলেই না বসে, আমি চিনি না এই আরুষ খারুষকে।
চিন্তা ভাবনা শেষে ডান্স ফ্লোরের সামনের দিকে এক কর্নারে সোফায় গিয়ে বসল আরুষ। পাশে তাকিয়ে দেখল কেউ কেউ এই কর্নারের সোফায় বসে বসেই হাত নাড়িয়ে নাচছে। নিজের আরেক পাশে তাকাতেই দেখল এক জোড়া কপত কপতি চুম্বনে লিপ্ত হয়ে আছে। আরুষ চোখ ফিরিয়ে নিল সেদিকে থেকে, দৃষ্টি দিল কুহুর দিকে। হাহ, নাচুক এই মেয়ে, শুধু কোনো ছেলে ব্যাড টাচ না করলেই চলে। বক্সে বিট সহ স্লোড মিউজিক বাজছে। নাচতে থাকা কুহু সামনে একটু দূরে আরুষকে বসে থাকতে দেখেই চমৎকার মাতাল হাসল। এলোমেলো পায়ে নাচতে নাচতেই এগিয়ে গেল আরুষের দিকে। গিয়েই হুট করে টলতে টলতে বসে পড়ল আরুষের কোলের উপর। বক্সে মিউজিক বাজছে, সেই সাথে তাল মিলিয়ে কুহুও মাতালদের মতো করে গেয়ে উঠল। আরুষের বাম গালে হাত ঠেকিয়ে এলোমেলো ছোঁয়া বসিয়েই যাচ্ছে কুহু। তারপর গানের তালে তাল মিলিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে গাইল। তারপর ঠোঁট থেকে হাত নামিয়ে দু হাতে আঁকড়ে ধরল আরুষের শার্টের কলার। নিজের দিকে টান মেরে গাইল। আরুষ বেচারার নাজেহাল অবস্থা। না পারছে কুহুর আবেদনীয় অত্যাচার সইতে, আর না পারছে রেহাই পেতে। মাতাল কুহু যে নিজের ভাবভঙ্গি মাধ্যমে নিজের অজান্তেই মনের ভেতর লুকিয়ে থাকা বাসনাগুলো আরুষের সামনে উগলে দিচ্ছে, তা হয়তো আরুষ ছাড়া আর কখনোই কারো জানা হবে না। উঠে পড়ল কুহু। আরুষের থেকে পেছাতে লাগল। নাচতে নাচতে হাত দুটো উপরে তুলে বক্সের সাথে তাল মিলিয়ে গেয়ে উঠল। বিটের সাথে মাথা ঢুলিয়ে নাচছেই কুহু। চারদিকের কোনো হুঁশ জ্ঞান নেই, টলছে সে। অনেক বেশি টলছে। দূর থেকে আরুষ লক্ষ্য করছে সবই। নাহার সহ্য করা যাচ্ছে না। এবার এই মেয়েকে এখান থেকে সরাতেই হবে, না হলে আরুষের নিজেরই বিপদ। কখন আবার নিজের উপর সংযত হারিয়ে ফেলে কুহু যা শুরু করেছে। কিন্তু এখন এই মেয়েকে এতজনের মাঝখান থেকে তুলে আনব কি করে? ভাবনায় পড়ল আরুষ। ভাবছে কম, কুহুর পাগলামি দেখছে বেশি। একটু পরেই আয়ুষ আর পঙ্খী তাদের কাজ শেষ করে কুহুর এই অবস্থা দেখে হা হয়ে রইল। আরুষকে বলতেই আরুষ বিরস মুখে বলল, জমেচিং ব্রো, আমি পারছি না আর। পঙ্খিরও মাথা টলছে, তবে কুহুর মতো অতটাও বেশি ইফেক্ট পড়েনি তার। কুহুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনারা মেইন গেইটের কাছে দাঁড়ান, আমি বোনকে নিয়ে আসছি। কথা মতো কাজটা করেও ফেলল পঙ্খী। টেনে টুনে কোনো মতে গেইট পর্যন্ত আনতেই আরুষ পাজা কোলে তুলে নিল কুহুকে। দ্রুত এগিয়ে গেল গাড়ির কাছে। তাড়াহুড়ো পায়ে হাঁটতে নিয়েই পঙ্খির সাথে হঠাৎ একটা মেয়ের ধাক্কা লাগল। মেয়েটার হাতের পার্সটা নিচে পড়তেই পঙ্খী ব্যস্তভাবে সেটা তুলে দিতে দিতে বলল, সরি সরি, আমি খেয়াল করিনি আপু। মেয়েটি নাক কুঁচকে কিছু বলতে নিবে পঙ্খির দিকে তাকিয়ে, তার আগেই পঙ্খির পাশে আয়ুষকে দেখে হেসে বলল, হেই, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ আয়ুষ। মেয়েটির চেহারা দেখেই আয়ুষও হাসল। আরুষ এগিয়ে এসে বলল, ও অরাইজা, তুমি বিডিতে কি করে? আরুষের এমন উৎফুল্ল ভাব দেখে তার কোলে থাকা কুহু ড্যাবড্যাব করে তাকালো অরাইজা নামের মেয়েটির দিকে। তারপর আবার আরুষের ভাব ভঙ্গি লক্ষ্য করতে করতেই ধরা গলায় এলোমেলো ভাবে গেয়ে উঠল, চৌধুরী ভিলার আলিসান ড্রয়িংরুমে গতকালের পরিচিত এক অতি স্মার্ট রমণী বসে আড্ডা জমাচ্ছে আয়ুষের সাথে। আয়ুষ কথা বলছে ঠিকই, কিন্তু আরুষের মতো এতটাও না। একটু আগেই ডাইনিং এ এসে বসেছে কুহু, আর চোখে বারবার পর্যবেক্ষণ করছে আরুষের কাণ্ড কারখানা। সকাল সকাল পঙ্খী এই চমকপ্রদ খবরটা জানিয়েছে কুহুকে। গতকালের কারণে মাথা হ্যাংআউট থাকলেও বসে থাকেনি কুহু। ছুটতে এসেছে আরুষের সেই বিলেতি বান্ধবীকে। গালে হাত দিয়ে চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে কুহু। বিরক্তিতে ছেয়ে যাচ্ছে সারা শরীর। তার মাম্মাহটাও না। এত আদিক্ষেতা কেন দেখাচ্ছে এই অরাইজার প্রতি? কোথায় নিজের মেয়েটা এসে বসে আছে নাস্তার জন্য, তা না ওই মেয়েকে নাস্তা দিতে গিয়ে গল্প জুড়ে দিয়েছে।
আর সহ্য হল না কুহুর। চোখ বন্ধ করে জোরে এক চিৎকার দিল চড়ুইকে। মাম্মা, তুমি কি আমায় নাস্তাটা দেবে, নাকি আমি না খেয়েই চলে যাব? চিৎকারটা একটু হলেও কাজে দিয়েছে। আড্ডা থামিয়ে সবাই তাকিয়ে আছে কুহুর দিকে। আরুষ মুখ কুঁচকে বলল, ষাঁড়ের মতো এমন চেঁচাচ্ছিস কেন? কোনা চোখে আরুষের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল কুহু। কণ্ঠের জোরটা একটু কমিয়ে বলল, মাম্মা, তুমি কি আমায় নাস্তা দেবে না আজ? বলে দাও, আমি চলে যাই। চড়ুই বলল, অরাইজার সাথে কথা বলছি তো মামনি, একটু ওয়েট কর। আসছি। চড়ুইকে আর আসতে হয়নি। দোয়েল এসে একে একে খাবার বেড়ে দিলে কুহুকে। চুপচাপ খেয়ে রুমে চলে এলো কুহু। দরজা আটকে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল কুহু। বারান্দা থেকে ধীর পায়ে পঙ্খী এসেও বসল তার পাশে। কুহু তাকালো বোনের দিকে। ওই মেয়েটাকে দেখেছিস বোন? কোন মেয়েটা? আরে ওই অরাইজা, ভাইয়াদের বিদেশি ফ্রেন্ড। হুম, দেখলাম তো। বেশ স্মার্ট, সুন্দরও। মুখ বাঁকালো কুহু। বলল, ধুর, এইটা না। আমি বলছিলাম যে কেমন ছেঁচড়া না মেয়েটা। কাল দেখা হলো আর আজই সক্কাল সক্কাল বাড়িতে এসে উপস্থিত। আরে ও তো ভাইয়াদের ফ্রেন্ড, তাই না? আসতেই পারে। আর ভাইয়ারাই তো উনাকে আজকে ইনভাইট করেছে, রাতে অনুষ্ঠান আছে না? ভাবনায় পড়ল কুহু। উঠে বসতে বসতে বলল, ওহ হ্যাঁ, আজই তো সবটা খোলাসা হবে। জানিস বোন, আমার মনে হচ্ছে মাম্মার খুশিটা আমি এখনই দেখতে পাচ্ছি। মলিন হাসল পঙ্খী। তারপরই হঠাৎ আনমনা হয়ে বলে উঠল, মা বাবা আমায় মেনে নেবে তো? কুহু শান্ত দৃষ্টিতে তাকালো বোনের দিকে। মুখটা মলিন, বোনের ভয়ে যে তার অনুধাবন করার যোগ্য। কুহু কিচ্ছুটি বলল না, শুধু আলতো করে জড়িয়ে ধরল বোনকে। চৌধুরী ভিলার গার্ডেন সাইডের খোলা জায়গাটায় মোটামুটি বড় রকমের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই এমনটা হয়। বাড়ির ভেতরে যথেষ্ট পরিমাণ জায়গা থাকলেও এই বাগানটাই বেছে নেওয়া হয় প্রতিবার। এর একটা কারণও আছে বটে। আবির নিবিড়ের বিয়ের প্রথম বছর যখন পূর্ণ হয়েছিল তখন তাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে আলোচনায় পাখিরা জানায় তাদের এই বাড়ির বাগানটা ভীষণ পছন্দের। অনুষ্ঠানটা সেখানেই করতে। যদিও সেই সময় বাড়ির গত হওয়া গুরুজনরা কিছুটা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু ভালোবাসায় চাতক পাখিদের প্রাণসখারা নিজেদের প্রণয়িনীর কথা ফেলতে পারেননি। অবশেষে বাগান বিলাসের সাথেই বিলাস করা হয় তাদের বৈবাহিক সম্পর্ক চিহ্ন। আর এই রেওয়াজ বছরের পর বছর বয়ে চলছে। গোল্ডেন গ্লিটারের পারের কালো কাতান শাড়ি পরেছে আজ দোয়েল চড়ুই। হৃদ আর বিপাশা মিলে দুজনের মাথায় দুটো খোপা করে হলুদ গোলাপও গুজে দিয়েছে গুটি কয়েক। আয়নায় নিজেদের দেখে একটা সুদৃঢ় নিঃশ্বাস পড়ল দোয়েল চড়ুইয়ের। বয়স বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে সম্পর্কের টানাপোড়েন, বাড়ছে পারিবারিক দ্বৈততা, আরও বাড়ছে স্বামী স্ত্রী নামক পবিত্র সম্পর্কটার বিশ্বাস আস্থা, আর ধীরে ধীরে কমে যাচ্ছে ভালোবাসার আয়ু, এগিয়ে আসছে মৃত্যু নামক অন্তের দিন। দেখতে দেখতে ২৭টা বছর পার হয়ে গেল। নিবিড় দোয়েলের ভালোবাসার ফলন হিসেবে জন্ম নিল আরুষ আর আয়ুষ। আর আবির চড়ুইয়ের ভালোবাসার ফলন কুহু আর ভাবতে চাইল না চড়ুই আজ আবার সেই তিত মুহূর্তগুলি। বাড়ির মেইন ডোর দিয়ে দুটো জোড়া বেরিয়ে আসছে একে অপরের হাত আঁকড়ে ধরে। ভালোবাসায় বয়স মানে না, তা এই দুটে জোড়াকে দেখলেই বোঝা যায়। কত যে স্মৃতি তৈরি হলো, সেসব কি আর ভুলে যাওয়ার কথা? এই আহিসের মনে হচ্ছে এই তো সবে সেদিন তার প্রাণপ্রিয় বন্ধু ছোট পাখি আর বড় পাখি মুখ গোমরা করে রাগ ঝেড়ে কাবিননামায় সই করল। আরে সবেই তো আবির ভাই হাফ প্যান্ট করে বিয়ে করতে বসল। মনে পড়ল কেয়া, রাবতী আর সুহাস ভাইয়ের কথাও।
সুহাস ভাই আর রাবতীর সাথে যোগাযোগ থাকলেও বছরের বিবর্তনে কোথায় যেন হারিয়ে গেল কেয়া, এখন আর তার কোনো খোঁজ নেই। বন্ধুত্ব পুরনো হলে বুঝি মানুষ এমন করেই হারিয়ে যায়। ভালোবাসায় লাজ নেই, এই যে আবির এখনো চড়ুইকে আদর করে, চড়াই পাখি ডাকে, আর নিবিড় দোয়েলকে মিসেস অ্যাটম বলে তো এখনো চেতায়। যতই ছেলে মেয়ে বড় হোক তবুও যেন আবির নিবিড় নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে দ্বিধাহীন। সবাই এসে একে একে দুই জোড়া টুইন্সকে কনগ্রেচুলেট করল। একে একে সব হচ্ছে, কিন্তু চড়ুই তার মেয়েটাকে দেখতে পাচ্ছে না। অতিথিদের অ্যাটেন্ড করার কারণে খুঁজতে যেতেও পারছিল না এতক্ষণ। এই তো একটু সময় পেল মাত্র, সাথে সাথেই আহিসকে জিজ্ঞেস করল, এই কুহু মামনি কোথায় রে? দেখেছিস ওকে? আহিস একটু ব্যস্ত অনুষ্ঠান বাড়ির কাজে, তাই তো তরতর করে বলল, আরে আছে কোথাও, হয়তো খুঁজে দেখ, পেয়ে যাবি। চলে গেল আহিস। চড়ুই এদিক ওদিক করে পুরো বাগানটাতেই খুঁজতে লাগল তার মেয়েটিকে, কিন্তু কোথাও নেই কুহু। একে একে দোয়েল, আবিররাও জানল বিষয়টি। খোঁজাখুঁজির এক পর্যায়ে চড়ুইয়ের কানে আসে হৃদের বলা একটি কথা, ওই তো কুহু আসছে। হৃদের দৃষ্টি অনুসরণ করে সবাই তাকালো সেদিকে। কুহু আসছে নীল রঙের একটা লং গাউন পরে। পাশেই হাসি হাসি মুখে সমান তালে এগিয়ে আসছে আরুষ। হাসি ফুটল চড়ুইয়ের মুখে, এই তো তার মেয়েটা, কিন্তু হাসিটা যে মিনিট খানেকও টিকল না। কুহু আর আরুষের ঠিক পেছনেই একই সাজে একই গেটআপে আয়ুষের সাথে এগিয়ে আসছে আরও একটি কুহু। এটা কি দেখছে চড়ুই? দৃষ্টি ভ্রম হল নাকি তার? ভেবেই নিজের পাশে থাকা আবিরের দিকে তাকাল। অদ্ভুতভাবে আবিরের চেহারায়ও স্পষ্ট বিস্ময়ের ছাপ দেখল চড়ুই। শুধু সেই নয়, উপস্থিত বাকিদেরও এই একই অবস্থা, শুধু আরুষ আয়ুষ ছাড়া। এটা কি করে সম্ভব? তার কাছে এগিয়ে আসছে দুটো কুহু। কি করে? চড়ুইয়ের অবাকতা আরও এক ধাপ বাড়িয়ে দিল দুই কুহুর একত্রে ডেকে উঠা দুটি ডাক, মা, মাম্মা। চড়ুইয়ের নিঃশ্বাস দ্রুত গতিতে উঠানামা করছে। হাত পা কাঁপছে অনবরত। এটা কি দেখছে সে? সত্যি, এই দুজনই তার সন্তান। তোমরা কারা? তোমার হারিয়ে যাওয়া সন্তান ছোট মা। ১৯ বছর আগে যে হারিয়ে গিয়েছিল। আরুষের কথা শুনে থমকে গেল চড়ুই। কুহু বলল, মাম্মা তুমি খুশি হওনি? দেখো বোনকে, এতগুলো বছর তুমি অনুভব করতে না ওকে। বলো না মাম্মাম। চড়ুই কিচ্ছুটি বলল না। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। মাথাটা কেমন যেন ঝিম মেরে উঠল। নিজেকে আর সামলাতে পারল না চড়ুই। চোখ বুজে লুটিয়ে পড়তে নিলেই কুহু আর পঙ্খী মিলে ধরে ফেলল তাকে। জ্ঞান ফিরতেই নিজেকে চিরচেনা রুমে আবিষ্কার করল চড়ুই। নিজের চারদিক ঘিরে বসে থাকতে দেখল আবির, দোয়েল, কুহুকে। বাকিরাও স্তব্ধ হয়ে রুমের এদিক ওদিক ছড়িয়ে আছে। চড়ুই শান্ত দৃষ্টিতে তাকালো নিজের পাশে বসে থাকা কুহুর দিকে। মেয়েটা নীরবে নাক টেনে টেনে কাঁদছে। চড়ুই এই কান্নার সাথে বেশ পরিচিত, তার কিছু হলেই যে মেয়েটা এভাবে কান্না করে। চড়ুইয়ের জ্ঞান ফিরতে দেখেই কুহু তাকে শোয়া অবস্থাতেই জড়িয়ে ধরল, কান্না মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল, মাম্মা। চড়ুই চোখ বুলালো সারা রুম জুড়ে। তার সামনে সেই মেয়েটি নেই। নেই নেই নেই, তার কোনো অস্তিত্বই নেই চড়ুইয়ের চোখের সামনে। তার মানে কি? সবটাই কি ভ্রম ছিল? তার সেই মেয়েটি আসেইনি? চড়ুই হাইপার হয়ে উঠছে, আবিরের হাত শক্ত করে আঁকড়ে ধরল। আবির, আমার আরেকটা মেয়ে কোথায়? আবির, বলো না ও কোথায়? আবির, ও কি আসেনি? আবির, সবটাই ভুল ছিল। আমি কি ভুল দেখেছি? আবির, কিছু তো বলো। আবিরের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। ওই যে পুরুষ জাতি, কাঁদতে নেই তো।
কিন্তু আবিরের বেশ ইচ্ছে করছে সন্তান খুঁজে পাওয়ার আনন্দে কাঁদতে, খুব ইচ্ছে করছে। চড়াই পাখির অস্থিরতা যে তাকে কুরে কুরে খাচ্ছে। তার চড়াই পাখিটাকে সে এতগুলো বছর ধরে সত্য হতে লুকিয়ে রেখেছিল। কিন্তু আজ যে প্রমাণ সমেত সব সামনে চলে এলো। থমকানো কণ্ঠে আবির বলে উঠল, আম সরি চড়াই। ব্যাস, শান্ত হয়ে গেল চড়ুই। আবির তাকে সরি কেন বলছে? তার মানে কি? তার আরেকটা মেয়ে নেই? না, এটা হতে পারে না। এতগুলো বছর ধরে তোমাকে মিথ্যা বলে এসেছি আমি। তোমার আরেকটা মেয়ের কথা জানাইনি তোমায়। আম রিয়েলি সরি। চড়ুইয়ের আবার শ্বাস উঠছে। হাইপার হচ্ছে আবারও। চিৎকার করে বলতে লাগল, আমার আরেকটা মেয়েকে এনে দাও আবির। আমার মেয়ে কোথায়? ওকে এনে দাও আমার কাছে। কেন ওকে আবার দূরে করে দিলে আমার থেকে? আমার মেয়েকে চাই আবির, এনে দাও না আমার মেয়েকে। কুহু, দোয়েল সবাই মিলে হিমশিম খাচ্ছে চড়ুইকে সামলাতে। কুহু তাকে থামানোর জন্য বলছে, মাম্মা প্লিজ একটু শান্ত হও প্লিজ। বোন আছে মাম্মা। একটু শান্ত হও, ও আসবে, এক্ষুনি চলে আসবে। চড়ুই কুহুর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় ও? আমার কাছে এনে দে না ওকে, মামনি আমার কাছে ওকে এনে দে না। চেয়েও সামলানো যাচ্ছে না চড়ুইকে। সবকিছুর মাঝেই দরজার দিক থেকে একটা ডাক ভেসে এলো, মা। চড়ুইয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পঙ্খী। চোখ জুড়ে বৃষ্টির আনাগোনা। ঠোঁটের বাম কোণ হতে রক্ত ঝরছে। নাকের ও একটা চোখের পাশেও কেমন কালসিটে দাগ পড়ে আছে। পরনে আগের মতো আর নীল রঙা গাউনটি নেই। বড় বড় চেকের একটা শার্ট আর জিন্স। চুলগুলোও উঁচু করে ঝুঁটি বাঁধা। চড়ুই থমকে তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটি তার। চেহারাটা একদম কুহুর মতোই, কিন্তু এখন যে ওকে ভিন্ন লাগছে খুব। পঙ্খির অবস্থা দেখে উতলা হলো সবাই। আবির দ্রুত উঠে এলো তার কাছে। উদ্গ্রীব হয়ে বলল, মামনি তোর এই অবস্থা কি করে হলো? দেখি। পঙ্খী আবিরকে থামিয়ে বলল, আমি একদম ঠিক আছি বাবা। চিন্তা করো না। আবির যেন একটু স্বস্তি পেল। পঙ্খী ফিরে তাকালো চড়ুইয়ের দিকে। ধীরে ধীরে এগিয়ে গেল তার কাছে। সবাই লক্ষ্য করল পঙ্খির বাম পায়ে চোট পেয়েছে, কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। পঙ্খী গিয়ে বসল চড়ুই বরাবর। চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে নিজের বা হাতটা উঠিয়ে চড়ুইয়ের চোখ জোড়া মুছিয়ে দিল। চড়ুই থমকানো কণ্ঠে জিজ্ঞেস করল, কে তুমি? তোমার আরেক মেয়ে আমি মা। চিনতে পারোনি আমায়? চড়ুই উত্তর দেয় না। মেয়েকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল নিজের সাথে। কান্নার বেগ বৃদ্ধি পেল দুজনারই। আমার মেয়ে, আমার আরেকটা ফুল। কোথায় ছিলি তুই এতদিন? তোর মা যে তোকে ভেবে বারবার ভেঙে গুড়িয়ে গেছে, বুঝিসনি তুই? কেন এতগুলো বছর ধরে আমায় কষ্ট দিয়েছিস তুই? মা গো, আমি খুঁজে পাইনি তোমায় মা। মিথ্যার বেড়াজালে বেড়ে উঠেছি নর্দমায়। তোমার থেকে দূরে গিয়ে আমিও ভালো ছিলাম না মা। প্রতিটা সময় বঞ্চিত হয়ে এসেছি। তোমার কোলে উঠতে পারিনি আমি, তোমার মুখে ঘুম পাড়ানি গান শুনে ঘুমাতে পারিনি আমি মাতৃদুগ্ধের স্বাদ কখনো পাইনি মা। আমার কেউ ছিল না সেখানে, এতগুলো বছর ধরে আমার আপন কেউ ছিল না মা। আমায় তুমি ফিরিয়ে দিও না মা, আর বঞ্চিত করো না তোমার আদর থেকে, আমাকে একটু মায়ের আদর দেবে তুমি। দয়া করে আমাকে আর ওই নর্দমায় ফিরিয়ে দিও না মা। ওখানে কেউ মানুষ নয়। প্রত্যেকের মাঝেই এক একটি ভয়ঙ্কর সত্তা বাস করে। তারা কেউ জীবনের সুখ পায় না, বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত ঝরে পড়ে। চড়ুই আরেকটু আঁকড়ে ধরল মেয়েকে। তুই আমার কাছেই থাকবি। আর হারাতে দেব না তোকে।
আর ফিরতে দেব না তোকে কোনো নর্দমায়। তুই আমার ফুল, আমার কুহুর মতোই তুই আমার আরেকটা ফুল। তুই আমার বুকে থাকবি, আর ছাড়ব না তোকে। আমার মৃত্যু পর্যন্ত আগলে রাখব তোকে আমি। উপস্থিত সকলেই কাঁদছে, তবে মুখে তাদের বিরল হাসি। পরিবারটার আরেকটা প্রাণ যে ফিরে এসেছে। আবির, চড়ুই আর পঙ্খী দুজনের মাথায় হাত রাখল। শান্ত হও তোমরা প্লিজ, এখন ভেঙে পড়ার সময় নয়। নিজেকে কিছুটা সংযত করল চড়ুই। পঙ্খীও ঠিক করে বসে চোখ মুছে বলল, বাবা ঠিকই বলেছে, এখন ভেঙে পড়লে চলবে না। অনেক কাজ আছে। কুহু জিজ্ঞেস করল, তোরা তখন হুট করে কোথায় চলে গিয়েছিলি? শৌলেশ পালিয়েছে, আর লোটাসও সময়ের সৎ ব্যবহার করে বাবাদের কোম্পানির অফিসে হামলা চালায়, তাই তাড়াহুড়ো করে। দোয়েল অবাক হয়ে বলল, কি, বাবাইরা ওখানে গেছে? দোয়েলের মনে ভয় সঞ্চার হচ্ছে। এদিকে হুট করে নিবিড় কোথায় যেন চলে গেল। বাড়িতে পুরুষ সদস্য বলতে এখন শুধু আবির আর জিসানি আছে। কথার মাঝেই কুহুর ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল আয়ুষ কল করেছে। কুহু দ্রুত রিসিভ করল। হ্যালো। কুহু, পঙ্খী কোথায়? ও কি বাড়িতে পৌঁছেছে? হ্যাঁ, বোন তো আমার সামনেই আছে, এই নাও কথা বলো। বলেই ফোনটা পঙ্খীকে দিতেই পঙ্খী কানে তুলে বলল, বলুন। ঠিক আছো তুমি? হ্যাঁ। আচ্ছা, আমি যা বলছি মন দিয়ে শোনো পঙ্খী। বাড়ির সবার দায়িত্ব এখন শুধু তোমার হাতে। যতক্ষণ না আমরা ফিরছি ততক্ষণ সবটা সামলাতে হবে তোমায়। বলুন। কথা শেষ হতেই কল কেটে দিল পঙ্খী। মুখে ভেসে উঠল চিন্তার ছাপ। বিছানা থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে জানালার পাশে গিয়ে নিচে তাকালো। তার এমন কাজ দেখেই বিপাশা বলতে নিল, ওখানে কেন? পুরোটা আর শেষ করতে পারল না। তার আগেই পঙ্খী হাতের ইশারায় চুপ করতে বলল তাকে। একটানে জানালার পর্দাটা টেনে দিয়ে ফিরে এলো সবার কাছে। ফিসফিস করে বলল, কেউ কথা বলবে না। এরপরই আবিরের দিকে তাকিয়ে বলল, আয়ুষ বিন চৌধুরী বলেছে তোমার কাছে নাকি একটা পুরনো পিস্তল আছে। ওটা আমায় দাও বাবা। আবির বিস্ময় বলে উঠল, হোয়াট? তুই ওটা নিয়ে কি করবি? এখন এত কিছু বলার সময় নয় বাবা, প্লিজ দাও ওটা। আবির হার মানল। রুমটা তার আর চড়ুইয়ের হওয়ায় বাইরে যেতে হয়নি তাকে। আলমারি খুলে সেটার লকার থেকে প্রায় 22 বছরের পুরনো পিস্তলটা হাতে তুলে নিল। অনেক বছর এই পিস্তলের খেলাটা খেলে না আবির। কে জানত তারই মেয়ে এই হাতিয়ারের খেলায় নিজেও প্রতিভাবান। পঙ্খী হাতে তুলে নিল পিস্তলটা। বুলেট ভরে আবিরের দিকে তাকিয়ে সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করল, সাইলেন্সার আছে? আবির সাইলেন্সারও বের করে দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আবির আর পঙ্খীর দিকে। কি করতে চাইছে এই মেয়েটি? পঙ্খী আবারও এগিয়ে গেল জানালার কাছে। পর্দাটা একটু সরিয়ে পরখ করে নিল বাড়ির নিচের বাইরের স্পেসটা। সুযোগ বুঝে পিস্তলে সাইলেন্সার লাগিয়ে নিশানা বরাবর দিল গুলি ছুঁড়ে। সাথে সাথেই নিচ থেকে এক লোকের আর্তনাদ কানে এলো সবার কানে। আওয়াজটা শুনেই চড়ুই চেঁচিয়ে বলে উঠল, তুই এটা কি করছিস মামনি? পঙ্খী ধেয়ে এলো চড়ুইয়ের কাছে। মুখ চেপে ধরে সতর্ক কণ্ঠে বলল, মা প্লিজ আস্তে কথা বলো। তবে খুব একটা লাভ হলো না। নিচ থেকে কতগুলো লোকের কণ্ঠ ভেসে এলো। সবাই বুঝতে পারল ওরা ভেতরেই ঢুকছে। পঙ্খী আর দেরি করল না। উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে লাগল। রুমে সাজানো সাদা রঙের একটি ফ্লাওয়ার ভাস চোখে পড়তেই সেটা তুলে ফ্লোরে এক বাড়ি মেরে ভেঙে ফেলল। তারপর তার থেকে একটা টুকরো হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি আসছি। তোমরা ভেতর থেকে দরজাটা আটকে দাও।
আবির বলে উঠল, তুই একা যাবি না মামনি? আমিও বাইরে যাব তোর সাথে। পঙ্খর তাড়া দিয়ে বলল, এখন এসব বলার সময় নয় বাবা। আমাদের কাছে শুধু একটাই পিস্তল আছে। ওরা অনেকজন বাবা। তুমি এখানে থাকো, সবাইকে দেখে রাখো। বলেই যেতে নিলেই কানে ভেসে এলো চড়ুইয়ের কান্না মিশ্রিত কণ্ঠ। তুই কোথাও যাস না মামনি। তুই আমার কাছে থাক। ওরা তোকে মেরে ফেলবে। থেমে গেল পঙ্খির পা। পেছনে ফিরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এলো চড়ুইয়ের কাছে। বাম হাত দিয়ে চড়ুইয়ের গাল আঁকড়ে ধরে কপালে চুমু খেল তার। শান্ত, শীতল কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না মা। আমার কিছু হবে না। আমি বেঁচে ফিরব। অন্তত বোনের জন্য হলেও আমায় বাঁচতে হবে। কুহুও কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলল, বোন, তুই তো ঠিক মতো হাঁটতেও পারছিস না। তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমি অনুভব করছি খুব। পঙ্খী কুহুর দিকে তাকিয়ে বলল, সরি বোন, আমার জন্য তুই কষ্ট পাচ্ছিস। কিন্তু আমার আর কিছুই করার নেই। একটু সহ্য কর। সবটা ঠিক হবে ইনশাআল্লাহ। এরপর সবার দিকে তাকিয়ে বলল, আমি আসছি। তোমরা সবাই প্লিজ সাবধানে থেকো। আর থামল না পঙ্খী। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সারা বাড়িতে লোটাসের লোকেরা ছড়িয়ে গেছে। কারো হাতে ছুরি, কারোর হাতে পিস্তল, আবার কারো কারো হাতে ধারালো তীর ধনুক। প্রথমে কিছুক্ষণ পঙ্খী আড়াল থেকেই তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু বেশিক্ষণ পারল না। সামনে আসতেই হল। যে যেভাবে পারছে তাকে গুলি করছে, তীর ছুঁড়ছে। তবে পঙ্খীও সুকৌশলে নিজেকে রক্ষা করে যাচ্ছে। নিচতলা থেকে চিৎকার, গুলির আওয়াজে ভয়ে তটস্থ রুমের সকলে। চড়ুই সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে, কুহু, দোয়েল চেয়েও তাকে থামাতে পারছে না। আবিরের চিন্তা বেড়েই যাচ্ছে। পুরো রুম জুড়ে পায়চারি করছে সে। তার মেয়েটা যে বিপদে। এতদিন পর পেয়েও ওকে হারাতে পারবে না এই পিতৃহৃদয়। আবির উদ্ধত হল বাইরে যাওয়ার জন্য। দরজা খুলতেই চোখে পড়ল করিডোর ধরে তাদের রুমের দিকেই এগিয়ে আসছে কয়েকটা লোক। হাতে তাদের তীর, ছুরি। একটা লোক এসে আবিরের গায়ে ছুরি চালাতে নিলেই আবির শক্তি জোরে তার হাতখানায় মুছড়ে দিল। একে একে অনেকগুলো লোক আবিরের উপর হামলা চালাবার চেষ্টা করছে। আবিরও হার মানার লোক নয়। বয়স বাড়লেও মনের জোর কমেনি। নিজের পরিবারকে রক্ষা করার জন্য সব করতে পারে সে। জিসানও এগিয়ে গিয়ে লড়তে লাগল দুষ্কৃতদের সাথে। তারা দুজনই যখন ব্যস্ত কয়েকজনকে জব্দ করতে, তখনই পেছনে থেকে দুটো লোক হাতে ছুরি নিয়ে এগিয়ে এলো তাদের দিকে। তা দেখেই সামনে থেকে চড়ুই চেঁচিয়ে উঠল আবিরর বলে। আবির নিজের পেছনে তাকাতেই অদ্ভুত এক আওয়াজ হল। রুমের ভেতরের সবাই উদ্গ্রীব হয়েও বড় বড় চোখে তাকিয়ে রইল সেদিকে। পঙ্খী একটা লোকের বুকে ধারালো তীর গেঁথে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। লোকটা স্থির হয়ে মাটিতে লুটিয়ে পড়তে নিলেই পাশের লোকটি হিংস্রতায় চেঁচিয়ে এগিয়ে আসতে নিল পঙ্খীর দিকে। তখনই পঙ্খী পড়ে যাওয়া লোকটির গায়ের উপর ভর দিয়ে লাফিয়ে তার দিকে এগিয়ে আসা লোকটির মাথায় এক হাত আর থুতনিতে আরেকটা হাত রেখে দ্রুত মুছড়ে দিল। সাথেই হাত ছেড়ে দেওয়ার ফলে ঠাস করে ফ্লোরে পড়ে গেল পঙ্খী। এদিকে লোকটাও লুটিয়ে পড়ল ফ্লোরে। তার চোখগুলো বড় বড় করে মেলে ধরা, মাথাটা ঘাড় থেকে প্রায় যেন আলাদা হয়েই ঝুলে আছে। তা দেখেই রুম থেকে চেঁচিয়ে উঠল চড়ুই। বাকিরা ভয়ে কেউ চোখ খিচে বন্ধ করে আছে, আবার কেউ নিজের হাত দিয়ে মুখ চেপে ধরেছে। পঙ্খী পড়ে গিয়ে নিজেও ব্যথা পেয়েছে। অবশ্য পাওয়ারই কথা, লোকটা তার থেকে প্রায় দ্বিগুণ লম্বা ছিল। নিজে নিজে উঠে বসতে পারছে না সে। ব্যথায় সারা শরীর কুঁকড়ে যাচ্ছে। সেই সুযোগেই একটা লোক এসে ঝুঁকে ছুরি চালাতে নিল পঙ্খীর বুকে। তবে পঙ্খী দ্রুত উল্টে পড়ায় ছুরির আঘাত তার বা হাতের কবজিতে লেগে গিয়েছে।
শার্ট ছিঁড়ে চিরচির করে রক্ত ঝরতে লাগলো পঙ্খির হাত থেকে। উঠার চেষ্টা করছে, তবে পেরে উঠছে না। লোকটা আবারও পঙ্খির বুকে ছুরি চালাতে নিলেই হঠাৎ করে কেউ একজন এসে পেছনে থেকে লোকটার হাত বাঁকিয়ে ছুরিটা তার পেটেই ঢুকিয়ে দিল। পঙ্খি হাঁফ ছেড়ে তাকালো তার দিকে। চিনতে অসুবিধা হয়নি, এটা আরুষ। আরুষ হাত বাড়িয়ে দিল পঙ্খির দিকে। পঙ্খি, দুর্বল হলে চলবে না। বি ফিট। পঙ্খি আরুষের সাহায্যে উঠতে উঠতে বলল, হ্যাঁ, আপনারা ঠিক আছেন? ঠিক আছি। ওঠ। আয়ুষ এদিকে না তাকিয়ে এগিয়ে গেল আবির, জিসানের কাছে। তাদের সাথে লড়তে থাকা চারজন লোককে নিমেষেই কাবু করে ফেলল সে। সবটা শান্ত হয়ে গেল। প্রতিপক্ষের আর একজনও জীবিত নেই। পঙ্খি হাতের যন্ত্রণায় দেয়াল ঘেঁষে বসে পড়ল। তা দেখেই আয়ুষ ছুটে এলো তার কাছে। হাঁটু গেড়ে বসে ব্যস্ত হল পঙ্খিতে। পঙ্খি, এই কি হলো তোমার? কথা বলো। পঙ্খি হাঁপাতে হাঁপাতে বলল, আমি ঠিক আছি। বোন কষ্ট পাচ্ছে। ওর কাছে যান। আয়ুষকে আর যেতে হয়নি। কুহুরা সবাই ছুটে এলো তার কাছে। সবাই ব্যস্ত হলো তাকে নিয়ে। এমন সময় নিচতলা থেকে কারোর ফোনের আওয়াজ পেয়ে সেদিকে তাকালো সবাই। আয়ুষ উঠতে নিলেই পিলো বলল, আমি আনছি। বলেই নিচ তলায় গিয়ে আওয়াজ অনুসরণ করে একটা লোকের পকেট থেকে ফোনটা বের করল। আবার দ্রুত গতিতে উপর তলায় গিয়ে আয়ুষের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, লোটাস শফিউর ভাই নামে সেভ করা। আয়ুষ দ্রুত ফোনটা হাতে নিল। কি করবে বুঝতে পারছে না। হঠাৎই আরুষ ফোনটা কেড়ে নিল আয়ুষের থেকে। কুহুর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, এখন তোকে পঙ্খি হতে হবে কহি। আরুষের ইশারা বুঝেই কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল কুহু। লাউডে দিয়ে বলল, হ্যালো। কে তুমি? আরুষের দিকে তাকাতেই সে ইশারায় সবটা বলতে লাগল কুহুকে। কুহুও সেই মতো কথা বলতে লাগল। পঙ্খি। তুমি? যার ফোন সে কোথায়? ও মারা গেছে। হোয়াট? চিন্তা করবেন না। ও আর বাকি দুজন মরেছে মাত্র। আর ওই চৌধুরী পরিবার। কাজ কত দূর? কাজ কমপ্লিট। মস্ত বড় চৌধুরী ভিলার গেইটের সামনে দুজন সিকিউরিটি গার্ডকে এলোমেলো ভাবে শুয়ে থাকতে দেখে কুটিল হাসল লোটাস আর সানিয়া। পা দিয়ে একজন সিকিউরিটি গার্ডকে ঠেলে উল্টাতেই দেখল তার বুক থেকে চিরচির করে রক্ত ঝরছে। এতেই যেন মনটা প্রশান্তিতে ভরে উঠল তাদের। সানিয়া তাড়াহুড়ো করে বলল, ভেতরে চলো, গিয়ে দেখি সবটা। তার কথায় সায় জানিয়ে লোটাসও হাসি মাখা বদন নিয়ে প্রবেশ করল চৌধুরী ভিলার ভেতরে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে যাবে তখনই পায়ে কিছু একটা লাগল। তাকাতেই যা দেখল তাতে যেন লোটাসের খুশি আর ধরে না। তাদের পায়ের নিচে পড়ে আছে টুইন্স ব্রাদার্সের একজন। ঠিক মতে পরখ করতে পারল না এটা আরুষ নাকি আয়ুষ। তার হালকা রঙের শার্টটা রক্তে একদম মাখামাখি। আঘাতটা কোথায় লেগেছে ঠিক মতো বোঝাও যাচ্ছে না। লোটাস পাগলের মতো হাসতে হাসতে ভেতরে প্রবেশ করল। যেদিকে তাকায় সেদিকেই শুধু লাশ আর লাশ। এত লাশ এত লাশ, লোটাস কাকে ছেড়ে কার দিকে তাকাবে দিশা পাচ্ছে না। ওই তো ড্রয়িং রুমের আলিশান সোফার কোনায় পড়ে আছে আবির। নিচেই সুবর্ণ, তার পাশেই জেসি। সোফার পেছনে ওটা কার পা দেখা যাচ্ছে। এগিয়ে গেল সেদিকে, আরে একটা নয়, এখানে তো দুটো লাশ। এ বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য পিলো, আর পাশেই তার পিতা আহিস। কিচেনের সামনে পড়ে আছে হৃদ, ডাইনিংয়ের পাশে চড়ুই, একটু দূরে দোয়েল। তার পাশেই কুহু। ড্রয়িং রুমের একদম মাঝ বরাবর নিবিড়, জিসান, বিপাশা। বাম পাশের দিকে একটা দরজা আছে বাগান সাইডে যাওয়ার জন্য। সেটার সামনেই পড়ে আছে টুইন্স ব্রাদার্সের আরেকজন আর জোবান।
তবে এতে যেন মন ভরল না সানিয়ার। লোটাসের হাসি থামিয়ে দিয়ে বলল, আরও আছে। খোঁজো। খুব একটা বেশি খুঁজতে হয়নি। সিঁড়ির কাছে যেতেই দেখল হুইলচেয়ারে মাথা হেলিয়ে পড়ে আছে সাবিহা, তার পাশেই নিচে আয়েশা আর জুম্মি। অবশেষে ষোলকলা পূর্ণ হল তাদের। হো হো করে উচ্চস্বরে হেসে উঠল দুজন। তাদের চাওয়া এতদিনে সফল। এবার এবার সানিয়ার মনের শান্তিও হল, আর লোটাসের ও টুইন্স ব্রাদার্সের কোম্পানি পাওয়া হয়ে গেল। মনের আনন্দে হো হো করে হাসতে লাগল তারা। এত আনন্দ জীবনে প্রথম পেয়েছে কিনা। হাসতে হাসতেই সিঁড়ির দিকে চোখ যেতেই দেখল সিঁড়ির চতুর্থ ধাপে বসে আছে পঙ্খী। হাতে তার রক্ত মাখা ছুরি। হাসি থামিয়ে নিল লোটাস। টেনে টেনে বলে উঠল, গুড জব পঙ্খী, ভেরি গুড জব। আমি তো ভাবতেই পারছি না তুমি এত সব করেছ। পঙ্খী কিছুই বলল না, ঠোঁট বেঁকিয়ে হাসল শুধু। সানিয়া এগিয়ে গেল চড়ুইয়ের কাছে। কতগুলো বছর পর এদেরকে দেখছে সে। তবে মূলত চড়ুইকে নয়, চড়ুইয়ের লাশ দেখেই মনের তৃপ্তি পাচ্ছে সে। হাঁটু গেড়ে বসে চড়ুইয়ের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো তাকে। হিংসায় জলে পুড়ে বলল, কিরে ছোর পাখি, ঘুমাচ্ছিস? শান্তির ঘুম? হাহ, তোর এই ঘুম দেখার জন্য কতটা উতলা হয়েছিলাম আমি এতগুলো বছর ধরে। তুই বুঝতেও পারিস নি তোরই মেয়েকে আমি তোর থেকেই আলাদা করে দিয়েছি। খুব তো আবিরকে দিসনি আমায়। এখন দেখ কেমনটা লাগে। বলেই ধাক্কা দিয়ে ফেলে দিল চড়ুইকে। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল লোটাসের দিকে। চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই দুজন মিলে এগিয়ে গেল পঙ্খির কাছে। আমার সোনা মেয়ে, এটা তুমি কি করলে? নিজের হাতেই নিজের পুরো পরিবারকে মেরে ফেললে। পঙ্খী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সানিয়ার দিকে। বলল, মানে? সানিয়া চোখ গোল গোল করে অভিনয় করে বলল, মানে মানে হলো এতগুলো বছর তুমি যাকে মা মনে করতে, মানে আমাকে। আমি তো তোমার মা নই। তোমার মা কে জানো? এরপর চড়ুইয়ের দিকে আঙুল তাক করে বলল, ওই যে দেখো ওকে, যাকে তুমি একটু আগেই নিজের হাতে খুন করলে, ওটাই তোমার জন্মদায়িনী মা। আর ওই যে দেখো সোফায় পড়ে আছে, ওটা হলো তোমার বাবা আবির বিন চৌধুরী। হা হা হা। পাগলের মতো হাসতে লাগল সানিয়া। পঙ্খী অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। তা দেখে সানিয়া হাসি থামিয়ে বলল, কি হলো? আকাশ থেকে পড়লে? ওহো, কি করলে তুমি এটা? নিজ হাতেই মা, বাবা, বোন, পুরো পরিবারটাকে শেষ করে দিলে। ছি ছি ছি। না না, তোমার আর বেঁচে লাভ নেই। তোমার তো কেউ নেই, তুমি থেকে আর কিই বা করবে? এর থেকে ভালো তুমিও তাদের সাথেই পরপারে চলে যাও। ওকেও। বলতে না বলতেই লোটাস পিস্তল বের করে তাক করল পঙ্খির দিকে। ট্রিগারটা অন করতেই লক্ষ্য করল পঙ্খী বাঁকা হাসছে। তা দেখেই হাসি চলে গেল লোটাসের। পঙ্খী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমাকে মারবেন? সে তো ভালো কথা। তার আগে উপরে তো দেখুন পদ্মফুল। কথার টোন শুনে ভ্রু কুঁচকে এলো লোটাস ও সানিয়ার। পঙ্খির ইঙ্গিত অনুসারে উপরে তাকাতেই যা দেখল, তাতেই যেন আত্মার পানি শুকিয়ে গেল তাদের। মাথার উপরে সিলিংয়ের সাথে মোটা দড়ি দিয়ে বাঁধা শোলেসের গলা। ফাঁসির মতো ঝুলে আছে সে। জিভটা কিছুটা বেরিয়ে আছে। হাত থেকে পিস্তলটা খসে পড়ল নিচে। শোলেস বলে এক চিৎকার দিয়ে উঠল সানিয়া। দৌড়ে গেল তার বরাবর। কিন্তু উঠে পারল না শোলেসকে। সে যে বেশ অনেকটাই উপরে ঝুলছে। সানিয়ার এমন উতলা ভাব দেখে হো হো করে হেসে উঠল পঙ্খী। সেদিকে তাকিয়েই থেমে গেল সানিয়া। বিপদের আভাস পাচ্ছে লোটাস। সানিয়াকে বলল, এখান থেকে চলো সানিয়া। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চলো।
বলেই দ্রুত পেছনে ঘুরে যাওয়ার জন্য উদ্ধত হতেই থমকে গেল তাদের পা। সদর দরজা জুড়ে দাঁড়িয়ে আছে স্বয়ং আরুশ বিন চৌধুরী। মুখে তার ডেভিল হাসি ঝুলছে। সানিয়া লোটাসকে তাড়া দিয়ে বলল, ওদিকে বাগানের দরজা আছে, পালাও। বলেই বাদিকের দরজার দিকে ফিরতেই দেখল আয়ুষও উঠে দাঁড়িয়েছে এতক্ষণে। চারদিকে তাকিয়ে দেখল একে একে সবাই উঠে বসছে। আরুষ গা ঝাড়া দিয়ে এগিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে থাকা পঙ্খির দিকে তাকিয়ে বলল, গুড জব কোহি, দারুণ অ্যাক্টিং করেছিস। সময় করে অস্কারটা দিয়ে দেব তোকে। কুহু চমৎকার হেসে বলল, থ্যাংক ইউ। অস্কার লাগবে না, আমার আর বোনের জন্য একই রকম দেখতে দুটো ড্রেস এনে দিও, তাহলেই হবে। আরুষ কাঁধ উঁচিয়ে বলল, ওকেও। লোটাস আর সানিয়া অবাক হয়ে বলল, তুমি পঙ্খী নও? কুহু হাতে থাকা ছুরিটা থেকে আঙুলের ডগা দিয়ে টমেটোর সস তুলে খেতে খেতে বলল, না, আমি কেন বোন হতে যাব? আমি তো কুহু, কুহেলি বিনতে চৌধুরী। পঙ্খী তো এইটা। বলেই আঙুল তাক করল টেবিলের কাছে শুয়ে থাকা পঙ্খির দিকে। সেদিকে তাকাতেই ভ্রু কুঁচকে এলো সবার। কারণ এতক্ষণে সবাই উঠে দাঁড়ালেও পঙ্খী সেই আগের মতোই পড়ে আছে। বুকটা ধক করে উঠল চড়ুইয়ের। দ্রুত দৌড়ে গেল পঙ্খির কাছে। বসেই পঙ্খির মাথাটা। বুকটা ধক করে উঠল চড়ুইয়ের। দ্রুত দৌড়ে গেল পঙ্খির কাছে। বসেই পঙ্খির মাথাটা নিজের কোলে তুলে নিল। মামনি, এই মামনি ওঠ। কি হলো তোর? চড়ুইয়ের উদ্বিগ্নতা দেখে আবিরও এগিয়ে এলো। ভয় পেয়ে আয়ুষও ছুটে এলো তার কাছে। পঙ্খির গালে আলতো চাপড় দিতে দিতে ডাকল খুব, এই পঙ্খী, পঙ্খী, জ্ঞান নেই ওর, কেউ একটু পানি আনো। পিলো দৌড়ে গিয়ে পানি আনতেই পঙ্খির চোখে মুখে ছিটিয়ে দিল তা। ধীরে ধীরে চোখ খুলল পঙ্খী। পঙ্খীকে নিয়ে ব্যস্ত সবাই। এই সুযোগে লোটাস আর সানিয়া ধীরে ধীরে পালাতে নিলেই কুহু দ্রুত সানিয়ার পেছনে গিয়ে বা হাতে তার গলা পেঁচিয়ে ধরে হাতে থাকা ছুরিটা চেপে ধরল তার গলায়। কি? কোথায় পালানো হচ্ছে? হ্যাঁ, এত সহজ? আমার বোনকে চুরি করে নিয়েছিলে না? আজ তো তোমার প্রাণটাই চুরি হয়ে যাবে। চুরি করে পাঠিয়ে দেব জমের হাতে, ভালো হবে না? বলো বলো। বলেই কিটকিটিয়ে হাসতে লাগল কুহু। লোটাসকেও আটকে ধরল জোভান। আয়ুষ একবার সেদিকে তাকিয়ে আবার ফিরে তাকালো পঙ্খির দিকে। পঙ্খী বেশ কষ্টে উঠে বসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আয়ুষ কিচ্ছু না বলে পাজাকোলে তুলে নিল পঙ্খীকে। চড়ুইরাও উঠে দাঁড়ালো সাথে সাথে। আয়ুষ পঙ্খীকে নিয়েই এগিয়ে গেল সিঁড়ির দিকে। থেমে গিয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, এদের কিছু ভালোমন্দ আপ্যায়ন কর, আর সবটা গুছিয়ে নে দ্রুত। ডাক্তার আসবে একটু পরে। আরুষ মাথা নাড়িয়ে সায় জানাতেই আয়ুষ দ্রুত উঠে গেল পঙ্খীকে নিয়ে। সাথে উদ্বিগ্ন হয়ে ছুটল চড়ুই আবিরকে সাথে নিয়ে। হাতে কাঁটাযুক্ত চাবুক নিয়ে বিধ্বংসী মাতৃরূপী এক নারী দাঁড়িয়ে আছে ফ্লোরে গড়াগড়ি খাওয়া সানিয়ার সামনে। চোখে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে তার। কপাল বেয়ে চিকন ঘাম গড়িয়ে পড়ছে। কাতরতায় ঘিরে হাত জোর করে কাকুতি মিনতি করছে সানিয়া। সামনে থাকা নারীটিকে চেনে সে বহু বছর। তবে এমন রূপ কখনোই দেখেনি সে। যেই নারী সামান্য আঘাতেও সাহারা খুঁজত কারো, যে নারী সামান্য রক্ত দেখলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ত, সেই আজ বিক্ষিপ্তভাবে রক্তাক্ত করে তুলেছে সানিয়াকে। সানিয়ার হাউমাউ করে কান্না মিশ্রিত চেহারাও যেন তার টনক নড়াতে পারছে না। আজ শুধু সানিয়াই নয়, উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে সেই নারীটির দিকে। সোফায় বসে আছে পঙ্খী, বা হাতের কবজিতে ব্যান্ডেজ তার।
তাকে চেপে ধরে রেখেছে কুহু। দৃষ্টি তার সামনে, অর্থাৎ চৌধুরী ভিলার আলিসান ড্রয়িংরুমের মাঝখানের খোলা জায়গাটায়। আজ আর গুপ্ত ডেরা নয়, নিজ বাড়িতে সবার সামনেই মৃত্যু যজ্ঞ শুরু করেছে আয়ুষ। তখন চেয়েছিল লোটাস এবং সানিয়াকে নিজেদের ব্যারেকে নিয়ে যেতে, বাড়ির সবাইকে বলেছিল এদের পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু তখন সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বয়ং তাদের পিতৃতুল্য বড়বাবা আবির। সে সহজ ও শান্ত মাথায় বলেছিল, আমি জানি তোরা দুজন এদের কঠিন মৃত্যু দিবি। পুলিশ তো এর বিন্দু পরিমাণও জানবে না। তাই শুধু শুধু সময় নষ্ট না করে এখানেই ওদের ব্যবস্থা কর। আয়ুষ বাধা দিতে চেয়েছিল, তখন নিবিড় এগিয়ে এসে বলল, ভাই একদম ঠিক বলেছে। বিগত অনেক বছর আগ থেকেই আমাদের পরিবারের উপর নতুন নতুন শত্রুর নজর পড়ছে। আর যতদিন আমাদের আর্থিক উন্নতি হতে থাকবে ততদিনই আমাদের শত্রু সংখ্যা বাড়বে, বই কমবে না। তাই আমিও চাই এই পরিবারের প্রতিটি সদস্য এসবে অভ্যস্ত হোক। জীবনের প্রতিটি পদক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলেও সবাইকে এই লুকোচুরি মৃত্যুর সাথে পরিচিত হতে হবে। বিপদে একে অপরের নয়, বরং নিজেরাই নিজেদের ঢাল হয়ে উঠতে হবে সবাইকে, এবং তা বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ সদস্য পর্যন্ত। বাবা চাচার কথায় আর আয়ুষ না করতে পারেনি। সন্ধেবেলাটা নিরিবিলি কেটেছে। এখন সময় রাত 1টা প্রায়। এই সময়টাতেই সুনামধন্য চৌধুরী বাড়িতে যে কি হচ্ছে তা বাইরের মানুষের বোধগম্য হওয়ার সাধ্য নেই। ড্রয়িংরুমে সবার সামনেই ওদের মারতে গেলে তখন আবার বাদ সাধে চড়ুই। সবাইকে অবাক করে দিয়ে সে নিজেই কাঁটাযুক্ত চাবুক হাতে তুলে নেয়। আঘাতে জর্জরিত করতে থাকে সানিয়াকে। তাকে বুঝিয়ে দেয় যে একজন মা নিজের সন্তানের জন্য সব পারে। মা যেমন মমতাময়ী, তেমনই এক অগ্নিকুণ্ড হতেও দ্বিধা করে না। সানিয়া হুঁশ হারিয়েছে। তবেই চড়ুই ক্ষান্ত হল। হাঁপাতে হাঁপাতে পিছিয়ে এলো সানিয়ার থেকে। আবির তাকে আগলে ধরে বসালো সোফায়। লোটাসকে বেশি আঘাত করতে হয়নি, অল্পতেই রাজি হয়ে গেল। আরুষদের কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি দিতে রাজি হয়ে গেল। আরুষ সব রেডি করে ল্যাপটপটা লোটাসের সামনে ধরতেই সে দ্রুত পাসকোডটা বসালো। আরুষ 2 মিনিটে চেক করে নিল এটাই কিনা। মিলেছে। আয়ুষকে ইশারা করতেই বাঁকা হাসল আয়ুষ। সরি টু সে পদ্মফুল। আমাদের বাবারা তাদের শত্রুদের বাঁচিয়ে রাখার মতো ভুল করতে পারে, তবে আমরা তা করব না। সো গুড বাই। বলেই দ্রুত গতিতে পিস্তল তাক করে গুলি করল লোটাসের বুক বরাবর। সাথে সাথেই লোটাসের নিথর দেহটা লুটিয়ে পড়ল ফ্লোরে। একইভাবে আয়ুষ সানিয়াকেও মৃত্যু দিল। ব্যাস সাঙ্গ হল তাদের জীবনপথ। সেদিনের পর কেটে গেল আরও কতগুলো দিন। চৌধুরী পরিবারে এখন খুশির আমোজে ঘেরা। কোম্পানি আবারও প্রফিটেবল হচ্ছে। ঘরেও যেন আনন্দের ফোয়ারা বয়। আবির তার পুরনো চড়াই পাখিকে কিছুটা হলেও ফিরে পেয়েছে। দিনের বেশিরভাগ সময় সে তার মেয়েদের সাথে কাটায়। তবে এতসবের মাঝেও খুশি নেই কুহু। কারণটা আরুষ আর তার সো কোল্ড বিলেতি বান্ধবী অরাইজা। মেয়েটা এখন প্রায়ই কারণ ছাড়াই কুহুদের বাড়িতে চলে আসে। ওহ, চলে আসে কেন বলছি, আরুষি নিয়ে আসে তাকে। এসেই যে ক্ষান্ত হয় তা কিন্তু নয়। সবার সাথে ভাব জমায়, এমনকি কুহুকেও ডাকে, তবে কুহু প্রতিটা সময়ই এড়িয়ে চলে তাকে। কিন্তু সবসময় আর পারে কই। এই যে এখন অরাইজার ইচ্ছে হলো সে আশপাশের কোথাও সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তার ইচ্ছে পূরণের লক্ষ্যে দুপুরের খাওয়ার পরই আরুষ সবাইকে তাড়া দিল রেডি হওয়ার জন্য।
কুহু প্রথমেই না করে দিয়েছে, কিন্তু পঙ্খী বলে বসল কুহু না গেলে সেও যাবে না। অগত্যা বোনের জন্য হলেও রেডি হতে হলো কুহুকে। দুজনেই একই রকম দেখতে রাউন্ড থ্রি পিস পরেছে। চুলে পাতলা বিনুনি করে পেছনে ঝুলিয়ে দিয়েছে। রেডি হয়ে নিচে নেমে আসতেই দেখল আয়ুষ বসে অরাইজার সাথে হেসে হেসে কথা বলছে। কুহু মুখ বেঁকিয়ে পঙ্খির হাত ধরে বাইরে এসে গাড়িতে উঠে বসে রইল। কিছুক্ষণ পরে পিল, সুবর্ণ, জোবান, জুম্মি, আয়ুষ আর অরাইজা আসতেই গাড়ি স্টার্ট দিল। প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে গাড়ি এসে থামল একটা নদীর ঘাটে। এটা একটা পর্যটক কেন্দ্র। প্রতিদিনই এখানে প্রচুর লোকের সমাগম হয়। আজ সেই পর্যটকদের তালিকায় কুহুরাও আছে। গাড়ি থেকে নেমেই কুহু 2 হাত ছড়িয়ে নদীর পার ধরে দৌড়াতে লাগল। ব্যাস, এই দেখেই মাথাটা গরম হয়ে গেল আরুষের। মেয়েটা এত বোকা কেন? এত মানুষের ভিড়ে কিভাবে বাচ্চাদের মতো ছুটছে? দ্রুত পায়ে এগিয়ে গেল আরুষ। পেছনে থেকে বার কয়েক ডাকও দিল, তবে শুনল না কুহু। আরুষকে যেতে দেখেই অরাইজা ডাকতে লাগল, আরুষামিও। শেষ করতে পারল না তার আগেই জুম্মি এসে তার হাত পেঁচিয়ে ধরে হিহি করে হেসে বলল, আপু তুমি আমার সাথে চলো। হুম বলেই অরাইজাকে টানতে নিয়ে গেল তার সাথে। পিলো বারবার ছুটতে চাইছে নদীর পার ধরে, কিন্তু পারছে না পাশে থাকা দানবের কড়া চোখের কারণে। গোমরামুখ করে এমনি হাঁটছে তাই। পাশে পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকা জোবান পিলোর এমন মুখ দেখে মুখ টিপে টিপে হাসছে। তবুও যেন মনের কোণে প্রশান্তির হাওয়া দোলা দিচ্ছে তার। আকাশ রানী যে আজ তার সাথেই নদীর কূলে। তাদের থেকে একটু দূরত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে জুম্মি, অরাইজা আর সুবর্ণ। অরাইজা বারবার সুবর্ণকে বলছে তার ছবি তুলে দিতে। সেও মনের আনন্দে নিজেকে বেস্ট ফটো সেশনের উপাধি দেওয়ার কাজে লেগে পড়েছে। পঙ্খী হাঁটছে না। একনজরে তাকিয়ে আছে নদীর গন্তব্যহীন বহমান পানির দিকে। জীবনটাও এমন, তাই না? কোথা থেকে কোথায় নিয়ে এসেছে তাকে। হঠাৎ হাতে কারোর স্পর্শ পেয়ে সেদিকে তাকালো পঙ্খী। আয়ুষ এটা, মুখে এক নির্মল হাসি। পঙ্খী কিছু বলল না। দৃষ্টি আবারও সামনে দিয়ে সন্তর্পণে নিজের হাতটা ছাড়িয়ে নিল আয়ুষের থেকে। মনে মনে কিছুটা অতৃপ্তি হল আয়ুষ। তবে প্রকাশ্যে আনল না তা। বরং নিজেও পঙ্খীর পাশে এসে দাঁড়িয়ে বলল, বিনুনি না করে চুলগুলো হাওয়ায় উড়তে দিলে আরো সুন্দর লাগত। পঙ্খী এক অদ্ভুত চোখে আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো বিনুনি করেননি। আর আপনার হাওয়ায় উড়ার মতো অত বড় চুলও নেই। আয়ুষ এক হেরে যাওয়া চোখে তাকালো পঙ্খীর দিকে। মেয়েটা এমন কেন? একটুও কাব্যিক নয়, ইঙ্গিত ভাষাও বোঝে না একটু। আমি সংসার করব কি করে কে জানে। তোর কথা বলছিলাম, ইডিয়েট। পঙ্খী নিজের মাথার বিনুনিটা পেছনে থেকে একপাশে এনে দেখে নিল। তারপর হেসে বলল, ওহ এটা বুঝলাম। আপনার লম্বা চুলের ইচ্ছে হলে দোকান থেকে কিনে নিতে পারেন। আজব, আমি লম্বা চুল দিয়ে কি করব? কেন? আপনারও তো শখ থাকতে পারে মেয়েদের মতো লম্বা লম্বা চুল রাখার। ওই যে রাখে না এখন কতগুলো ছেলে। আমার তো ওদেরকে দেখতে জোশ লাগে। আয়ুষ যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। মুখটা ঘুরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, খচ্চর কোথাকার। পঙ্খীও তার মতোই বিড়বিড় করে বলল, খচ্চর আপনার বউ। তুমিই তো। কুহু একা একা পার ধরে দৌড়াচ্ছে। আশপাশে তাকানোর জো নেই তার। প্রকৃতিতে নিজেকে বিলীন করতেই ব্যস্ত সে।
পেছনে পেছনে যে কেউ তারই পথ চিনে চেয়ে এগিয়ে আসছে সেই দিকে খেয়াল নেই তার। আরুষ কুহুর পেছনেই পকেটে হাত গুজে হাঁটছে, দৃষ্টি তার প্রকৃতিতে কম, তার কোহিনূরের দিকে বেশি। এত এত মানুষের ভিড়ে মেয়েটাকে দেখে রাখা যে তার ব্যক্তিগত দায়িত্ব। যদি কোনো নজর পড়ে তার সম্পদের উপর, এটা তো আর আরুষ মানতে পারবে না। বেশ কিছুক্ষণ পর হাতে টান অনুভব করে পেছনে ফিরল কুহু। আরুষকে দেখে বুকের ভেতরটায় কেমন একটা লাফিয়ে উঠল। দৌড়াচ্ছিস ভালো কথা, আমার জিনিসের খেয়াল রাখবি না? বলতে বলতেই কুহুর গলার সাথে বেজে থাকা নীল রঙের ওড়নাটা টেনে হাত পর্যন্ত ছেড়ে দিল। কুহু নিজের দিকে একবার তাকিয়ে খুব লজ্জা পেল। এতক্ষণ নিজের দিকে খুব একটা খেয়ালই ছিল না তার। কখন যে ওড়নাটা সরে গেল বলতেই পারবে না। আরুষের চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধা বোধ হচ্ছে তার। না, এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। পেছনে ফিরে দ্রুত দৌড়াতে নিলেই বলিষ্ঠ দেহের এক লোকের সাথে ধাক্কা লেগেই নদীর পানিতে গড়াগড়ি করে পড়ে গেল কুহু। লোকটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল কুহুর দিকে। মিনিট খানেক পর কুহু অনুভব করল কেউ তাকে ধরেছে। গোল গোল চোখে তাকাতেই দেখল আরুষের অগ্নিমূর্তি। একটু জোরে টান দিতেই কুহু আহ করে মৃদু আর্তনাদ করে উঠল। আরুষ বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলল, কি হলো? কুহু নেকি সুরে আস্তে করে বলল, পায়ে ব্যথা পেয়েছি। চলবে। গল্প মিস্টার এন্ড মিসেস টুইন্স 2। লেখনীতে অভ্রাই নিশি। দ্বিতীয় অধ্যায়। পঞ্চম পর্ব।